আচ্ছা, সবার আগে মনে রাখতে হবে যে আমরা যখন এইচএসসির জন্য পড়বো তখন পড়াটা হয় একরকম, আর যখন মেডিকেলের জন্য পড়বো তখন পড়াটা হয় আরেক রকম। কারণ হচ্ছে ভাই, এইচএসসির জন্য পড়তে গেলে আমাদের অনেক কিছু ভিতরের বইয়ের অনেক কিছু মিস হয়ে যায়, আর মেডিকেলের জন্য যখন পড়তে যাব তখন দেখা যায় যে যতটুকু ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে আমাদের জুলজি বইতে ততটুকু ইম্পর্টেন্ট ইনফরমেশনটুকু আমরা যেন পারি। বিষয়টা হচ্ছে এরকম যে জুলজিতে এত এত ইনফরমেশন আমরা মনে রাখতে পারি না। এত ইনফরমেশন মনে রাখতে যেহেতু পারি না, যার কারণে আমরা এক্সট্রা জিনিসও পড়বো না। আগে যতটুকু ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে অতটুকু আমরা যদি মুখস্থ করে ফেলি বা মনে রাখি, তাহলে আমাদের জন্য একটা বেটার আউটকাম আসবে। তুমি একবার যখন পড়ে ফেলছো একটা জিনিস, তার পরবর্তীতে যখন আবার পড়বা তখন তোমার ওই জিনিসটা আরো সহজ হবে। কিন্তু ওই জিনিসটা যদি তুমি ইনফিনিট বানাই ফেলো, ধরুন জুলজি চ্যাপ্টার 1 আমি যদি পড়াইতে যাই, মানে বিভিন্ন ক্লাস দেখবা যে প্রত্যেকটা লাইন বাই লাইন দাগানো, বাট প্রত্যেকটা লাইন বাই লাইন দাগানোর পরে কি আমাদের মনে থাকবে এত কিছু? এত কিছু মনে থাকবে না। শুধুমাত্র যতটুকু আমাদের ইম্পর্টেন্ট বিষয় ওই কয়টা জিনিস আমাদের মনে রাখতে হবে। সো সবাই সবাই একটু বুঝার চেষ্টা করো যে ভাইয়া, মানে বিষয়টা টোটালি আলাদা। এইচএসসির জন্য আমরা যেরকম পড়বো মেডিকেলের জন্য এরকম পড়বো, টোটালি আলাদা। কারণ আমি দেখো প্রত্যেকটা পেজ বাই পেজে আমি তোমাকে পড়াই যাবো, প্রত্যেকটা পেজ বাই পেজ ধরাই দিব। সো কোনো পেজ কিছু টেকনিক দিয়ে মনে রাখবো, কিছু ন্যামোনিক দিয়ে মনে রাখবো, সব কিছু দিয়ে মনে রাখার চেষ্টা করবো। আর যারা পার্সোনাল ব্যাচের স্টুডেন্ট আছে তারা ক্যামেরা অন করে ক্লাস করবা। যারাই যারাই থাকবে না কেন, আচ্ছা কেউ ফার্স্টে জয়েন করছো খুশবু না, খুশবু ভাইয়া, কেউ যদি জয়েন করে, কেউ আমি পড়ানোর সময় কেউ যদি, কারো যদি ক্যামেরা অফ থাকে, তাহলে তুমি সবাইরে উদ্দেশ্য করে একটা চ্যাটের মধ্যে মেসেজ দিবা যে সবাই ক্যামেরা অন করতে বলবা। আমি তো বারবার বলতে পারবো না। ঠিক আছে, আর কোনো সমস্যা থাকলে আমাকে তো বলো। তুমি বোটানি বই নিয়ে পড়ছো কেন? আচ্ছা ঠিক আছে, যাই হোক, যাই হোক, ঠিক আছে, সমস্যা নেই। সবার প্রথমে আমাদের এই ছকটা পড়তে হবে বা এই ছকটা শিখতে হবে। কারণ হচ্ছে এই ছকের মধ্যে টোটাল টোটালটা তোমার অ্যানিমিলিয়া পর্বের আন্ডার, অ্যানিমিলিয়া কিংডমের আন্ডারে ফেলানো হয়েছে সব কিছুকে। কিংডম হচ্ছে অ্যানিমিলিয়া। অ্যানিমিলিয়া কিংডমের আন্ডারে অনেকগুলো আবার ভাগ করা আছে, বাট এই ভাগগুলো আমাদের লাগবে না। সরাসরি চলে যাবে নিচের দিকে। নিচের দিকে সবগুলা ভাগের মধ্যে আলটিমেটলি 33টা ফাইলাম পাওয়া গেছে। ফাইলাম বলতে পর্বকে বোঝায়। আমরা যখন শুরু থেকে পড়বো তখন সিরিয়ালে একটা ভাগ আসবে। লাস্টেরটা লাস্টেরটা হয় গণ, তারপরে হয় প্রজাতি। তাহলে ফাইলামের মধ্যে সবার দেখো এই 33টা ফাইলাম, লাস্টের ফাইলামটার নাম হচ্ছে করডাটা। এখন এখানে যে লাল কালার করে যে পয়েন্ট, কয়েকটা পয়েন্ট দিছে, ওই কয়েকটা পয়েন্ট হচ্ছে আমাদের মেইন মেইন ফাইলাম বা মেইন মেইন পর্ব। ওই পর্বগুলো আমরা মাথায় রাখবো। যেমন প্রথমে হচ্ছে পরিফেরা দিয়ে শুরু। এখানে সিরিয়ালি দেখো নিচের দিকে দেওয়া আছে 1 নাম্বার নাম। এটা কিন্তু আসলে এক দিয়েই বুঝাবো। আমি যদি এক বলি না, বুঝে নেবে এটা পরিফেরা বুঝাচ্ছি। দুই বললে বুঝবা যে নিডারিয়া বুঝাচ্ছি। সো এক পরিফেরা, দুই হবে নিডারিয়া, 3 নম্বরে আসবে প্লাটিহেল মিনথিস, 4-এ আসবে নেমাটোডা, 5-এ আসবে মলাস্কা, 6-এ আসবে অ্যানিলিডা, 7-এ আসবে আর্থ্রোপোডা, 8-এ আসবে একানোডার্মাটা, 9-এ আসবে কর্ডাটা। তোমার আগে মোস্ট ইম্পর্টেন্টলি এই নামগুলো আগে তোমার মুখস্থ করতে হবে, সবগুলা নামের পয়েন্ট আকারে। মানে যেমন তোমাকে যদি 5 বলে যেন মলাস্কা বুঝো তুমি, 5 বলে যেন প্লাটেন মিনথিস না বুঝো, এরকম। এই কয়টা নাম আগে দেখো তো সবাই, মানে এখনই প্রায় মুখস্থ করার মতো করে ফেলো এই কয়টা নাম। কারণ এই কয়টা নাম না পারলে পরে আমরা পরে প্রসিড করতে পারবো না। হ্যাঁ, নাম পড়া হয়ে গেলে তুমি সবার প্রথম পেজে চলে আসো। আবার সবার প্রথম পেজ না, 2 নম্বর পেজে। এই 2 নম্বর পেজের মধ্যে বৈচিত্র্যগুলো ভাগ করা হয়েছে টোটাল 3 প্রকার। একটা হচ্ছে জিনগত বৈচিত্র্য, জেনেটিক ভেরিয়েশনের মাধ্যমে ভাগ করা হয়েছে। শুধুমাত্র পয়েন্টগুলো পড়বা। তারপরে হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য ভাগ করা, মানে এটা বৈচিত্র্যের ভাগ একটা। আর এটা 3 নাম্বার হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, 3টা প্রজাতির নাম শুধুমাত্র পড়বা। আরেকটা ওয়ার্ড আছে দেখো তো, হটস্পট। ওয়ার্ডটা পাইছো কিনা কোথাও? জীব বৈচিত্রিক হটস্পট পাওয়া যায় কোথায়? প্রজাতিগত বৈচিত্র্যতে। এই যে এখানে এই পয়েন্টে প্রজাতিগত বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি হটস্পট পাওয়া যায় কাদের? মানে প্রজাতিগত বৈচিত্র্যের মধ্যে পাওয়া যায়। তারপরে এখানে একটা এমসিকিউ আছে, অ্যারিস্টটলকে বলা হয় প্রাণীবিদ্যার জনক। তারপর আরেকটু নিচের দিকে নামবা। এখানে প্রাণীবিদ্যার জনক কেন বলা হয়? কারণ তিনি এই
লাল রক্তযুক্ত মেরুদণ্ডী প্রাণীদের এনামিয়া এবং লাল রক্তবিহীন অমেরুদণ্ডী প্রাণীদের অ্যানিমা, এই দুইটা নামে ভাগ করছে। নট ইম্পর্টেন্ট আমাদের জন্য, এতটাও বেশি ইম্পর্টেন্ট কিছু না এটা। তারপরে ভাগ করা হয়েছে একটা প্রাণীকে অনেকগুলা ডাইমেনশনে ভাগ করা যায়। ওই ডাইমেনশনগুলোর মধ্যে তোমার দেখো 16টা ডাইমেনশন নিয়ে ভাগ করা বলে দেওয়া আছে। 16টায় পৌষ্টিক নালীর উপর ভিত্তি করে ভাগ করা যাবে, নটকটের উপর ভিত্তি করে ভাগ করা যাবে, কঙ্কালের উপরে ভাগ করা যাবে। বাট এইগুলা 16টা পয়েন্টের উপরে, মানে এক একটা ডিভিশনের উপরে বা এক একটা ডাইমেনশনে আমি কি ভাগ করার দরকার আছে? বা এতগুলা ভাগ কি আমাদের মনে থাকবে? এতগুলা ভাগ যেহেতু মনে থাকবে না, যার কারণে শুধুমাত্র ইম্পর্টেন্ট ভাগগুলো পড়বো। যেমন এখানে এই যে দেহের আকারটা একটু পড়তে পারবো, সংগঠন মাত্রার উপর ভিত্তি করে ভাগ পড়তে পারবো, ক্লিভেজের উপর ভিত্তি করে পড়বো, ভ্রূণস্তরের উপর ভিত্তি করে পড়বো, প্রতিসাম্যতা পড়বো, খণ্ডায়ন আর অঞ্চলায়ন থেকে একটা করে এমসিকিউ পড়বো, সিলম থেকে পড়বো। আর কিছু পড়ার দরকার নেই, সংবহনতন্ত্র এমনি ভিতরে ভিতরে এসে পড়বে। তাহলে সবগুলো ভাগ পড়বো না, সরাসরি চলো আকারের উপর ভিত্তি করে। একটা প্রাণী বড় হয়, একটা প্রাণী ছোট হয়। বড় প্রাণীকে বলা হয় হচ্ছে তোমার বৃহত্তাকার প্রাণী, আর ছোট প্রাণীকে বলা হয় আনুবীক্ষণিক প্রাণী বা মাইক্রো অ্যানিমাল, ম্যাক্রো অ্যানিমাল। মাইক্রো আর ম্যাক্রো আমরা তো জানি, ম্যাক্রো মানে বড় আর মাইক্রো মানে ছোট। এই বৃহত্তর প্রাণী এক্সাম্পল গিনিপিগ। গিনিপিগের বৈজ্ঞানিক নামটা কেভিয়া পোর্সেলাস, মাথায় রাখো। আর বৈজ্ঞানিক নাম তোমরা লেখার সময় নিচে একটা টান দিবা, আর অবশ্যই তো এখানে তো তোমার ইতালি অক্ষরে লেখা, তুমি তো ইতালিকে লাগবে না। তারপর প্রতিষ্ঠান জীবাণু হচ্ছে, এই প্রতিষ্ঠান জীবনে অ্যানাবাসি লাস্টে থাকে, এমসিকিউ আসলে যেন মোটামুটি পারো। এটা হচ্ছে আণুবীক্ষণিক একটা জীব বা আণুবীক্ষণিক প্রাণী, এতটুকু আমরা পারবো ভাইয়া। তারপরে সংগঠন মাত্রার উপর ভিত্তি করে বা গ্রেডস অফ অর্গানাইজেশন। এইখানে সংগঠন মাত্রা অনেকে হয়তো বা বুঝবা না। বিষয়টা হচ্ছে এরকম যে কিছু কিছু প্রাণী শুধুমাত্র কোষের উপর ভিত্তি করে বেঁচে থাকে, কিছু কিছু প্রাণী কোষ প্লাস আরও কয়েকটা কোষ মিলে টিস্যু গঠন করে বেঁচে থাকে, কিছু 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 প্রাণী অঙ্গ প্রত্যঙ্গ গঠন করে বেঁচে থাকে, কিছু প্রাণী তন্ত্র গঠন করে বেঁচে থাকে। একটা এক্সাম্পল যদি যদি দিই তোমাকে, একটা সেল, এই একটা সেল মিলে অনেকগুলো হয় টিস্যু, এই টিস্যুগুলো মিলে হয় একটা তন্ত্র। ধরে নাও আমাদের সংবহন তন্ত্র, রক্ত সংবহন তন্ত্র, হার্ট সহকারে যত ভেইনস এবং আর্টারিস আছে সবকিছু মিলায় সংবহন তন্ত্র গঠন হয়। টিস্যুর পরে তন্ত্র, তন্ত্র পরে আসে হইতেছে টোটাল অর্গান বা অঙ্গ, অঙ্গ আসবে অঙ্গতন্ত্র। এইরকম করে ভাগ করে দেওয়া আসে, বাট এগুলো আমাদের ইম্পর্টেন্ট না। দেখো তোমাকে টেকনিকটা বলি এখান থেকে কিভাবে মনে রাখবা। কোষীয় মাত্রার প্রাণী যেটা সেলুলার গ্রেড অর্গানাইজেশন, যেগুলোর মানে শুধুমাত্র কোষের উপর ভিত্তি করে থাকবে, এগুলোর তুমি সংজ্ঞা আবার পড়তে চাও না, শুধুমাত্র এক্সাম্পল বলবা পরিফেরা। তারপরে কোষ আর টিস্যু, শুধুমাত্র এই কোষ অংশটুকু বাদ দিয়ে দিবা। এই যে এখান থেকে তুমি পরের ওয়ার্ডটুকু মাথায় রাখবা যে টিস্যু মাত্রার প্রাণী কোনটা, শুধু টিস্যু অংশটুকুতে খেয়াল করো। সেল টিস্যু না, এই যে শুধু টিস্যু, প্রথমে ছিল সেল, তারপরে টিস্যু, তারপরে দেখো অর্গান। আচ্ছা, এখানে এখানে অর্গানটা, অঙ্গটা আগে আসবে, তারপরে আসবে তন্ত্র। সো অর্গানের পরে আসে সিস্টেম। সিস্টেম বলতে তন্ত্র আর অর্গান, অঙ্গ। দেখো একটা সিরিজ খুঁজে পাবা, কোষের পরে টিস্যু, টিস্যুর পরে অঙ্গ, অঙ্গর পরে তন্ত্র। প্রথম পার্টটুকু আমরা মনে রাখবো না, শুধুমাত্র ডানের পার্টটুকু মনে রাখবো। ক্লিয়ার আশা করি। এরপরে এই মাত্রার প্রাণীগুলোর এক্সাম্পল কি? প্রথমটার এক্সাম্পল পরিফেরা, 2 নম্বরটার এক্সাম্পল হবে নিডারিয়া। দেখো নিডারিয়া। 3 নম্বরটার এক্সাম্পল হবে প্লাটিহেলমিনথেস। তাহলে একটা সিরিজ খুঁজে পাইছো। অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী হচ্ছে প্লাটিহেলমিনথেস। তারপরে তন্ত্র মাত্রার প্রাণী কোনটা? বাকি যেগুলো আছে ওগুলো। তাহলে ভাইয়া এখানে একটা সিরিজ খুঁজে পাবা। তুমি কোষীয় মাত্রার পাশে লিখবা 1, কোষ টিস্যু মাত্রার পাশে লিখবা 2, তারপরে টিস্যু অঙ্গ মাত্রার পাশে লিখবা হচ্ছে 3, আর অঙ্গতন্ত্র মানে তন্ত্র মাত্রার পাশে লিখবা হচ্ছে বাকি যা যা আছে ওগুলো। তুমি যদি এতটুকু মাথায় রাখতে পারো তাহলে একদম ইজি। 1, 2, 3 তো বুঝো। 1 হচ্ছে পরিফেরা, 2 হচ্ছে নিরেরিয়া, 3 হচ্ছে প্লাটিহেলমিনথেস। বাকি যা যা আছে ওগুলো হচ্ছে বাকিগুলা, মানে প্লাটিহেলমিনথেসের পরে যা যা আছে। ওই যে প্রথমে যে প্রথম 9টা পর্বর নাম বললাম। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড খুঁজবো। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তারপরে জীবন পদ্ধতি বা ওয়ে অফ লিভিং, এটা না পড়লেও সমস্যা নেই, তারপরে আমি পড়াই দিচ্ছি। দেখো মুক্তজীবী মানে ফ্রি লিভিং, মানে এরা স্বাধীনভাবে ঘুরে বেড়ায়। এরা এক্সাম্পল হচ্ছে কবুতর, কলাম্বা লিভিয়া। তারপর প্যারাসাইট বা পরজীবী, এরা মুক্তভাবে বেঁচে থাকে না, তারা একটা আশ্রয় গ্রহণ করে। এটার এক্সাম্পল হলো যকৃৎ কৃমি বা ফ্যাসিওলা হ্যাপাটিকা। তারপরে মিথজীবী সিম্বায়ন্ট। মিথজীবী তার এক্সাম্পল আমরা পুরা জুলজি বোটানি জুড়ে পড়বো। মিথজীবী তার হচ্ছে পরস্পরের দ্বারা উপকৃত হয়। এক্সাম্পল হবে ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা এবং জু কলেরা। এটা হাইড্রা চ্যাপ্টারেও আছে, শুধুমাত্র মুখস্থ করে রাখবো। জু কলেরা একটা শৈবাল এবং ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা এটা এক ধরনের হাইড্রা বা নিডারিয়া পর্বের প্রাণী। সহজীবিতা আমাদের কমেন্সাল,
এটা শুধুমাত্র নাম পড়লেই হয়, এখানে এখান থেকে আর কিছু লাগে না। তারপর আসো ক্লিভেজ বা ভ্রূণীয় বিকাশের উপর ভিত্তি করে কি কি ভাগ করব। ক্লিভেজের উপর ভিত্তি করে তোমাকে অনেকগুলা, দেখো দুইটা পয়েন্ট আকারে ভাগ করে দেওয়া আছে। একটা হচ্ছে আহ, এই যে ভ্রূণীয় কোষের ভবিষ্যৎ পরিস্ফুটনের উপর ভিত্তি করে ক্লিভেজ, এটা পড়বা না। দেখো এখানে প্রত্যেকটা লাইন দাঁড়িয়েছে, এটা কোন মানে সত্যি কথা বলতে একাডেমিক অ্যাডমিশন পাঠশালার ওয়েবসাইট থেকে পিডিএফটা আনা। আর এই একাডেমিক অ্যাডমিশন পাঠশালারা রেডিনার এক পিডিএফ মেরে এখানে দিছে। সো এই পিডিএফ কিন্তু আমার না, এই পিডিএফ এর কিন্তু প্রত্যেকটা লাইন দাগানো দেখে ভাইবো না যে ভাই দাগাইছে, আমি আমি দাগাইছে বা কেউ দাগাইছে, এটা কেউ দাগাই নাই, আজাইরা হুদাই দাগানো। যাই হোক, যে পয়েন্টে ছিলাম আমরা। হুম, আচ্ছা, ক্লিভেজ বা ভ্রূণীয় বিকাশের উপর ভিত্তি করে এই যে এই পয়েন্ট, এগুলো লাগবে না, এটা লাগবে না, তুমি সরাসরি চলে যাবা। হুম, সরাসরি চলে যাবে এখানে এই পরের পার্টে। এই পরে বিভাজন তলের উপর ভিত্তি করে, বিভাজন তলের উপর ভিত্তি করে ওরিও ক্লিভেজে ভাগ করা হয়। তারপর দ্বিপার্শ্বীয় ক্লিভেজে ভাগ করা হয়। আচ্ছা, ক্লিভেজ জিনিসটা কি? ক্লিভেজ হচ্ছে যখন জাইগোট গঠন হয়, জাইগোট গঠন হওয়ার পরে অনেকগুলো বিভাজিত হয়ে হয়ে তারপর একটা পূর্ণাঙ্গ প্রাণী গঠন হয়, এটাই ক্লিভেজ। বিস্তারিত আমরা শিখবো না, শুধুমাত্র শিখবো যে কি টাইপের ক্লিভেজ হয়। একটা হচ্ছে ওরিও, দ্বিপার্শ্বীয়, সর্পিল, তিন ধরনের ক্লিভেজ। তিন ধরনের ক্লিভেজের এক্সাম্পলগুলো শুধু শিখতে হবে। ওরিও ক্লিভেজের এক্সাম্পল মনে রাখার টেকনিক হচ্ছে অতে ওরিও, অতে দেখো অর দিয়ে মনে রাখবো, অর, অতে ওরিও, অতে আর্থোপোডা। তারপরে দ্বিপার্শ্বীয় এক্সাম্পলের একদম মনে রাখার টেকনিক হচ্ছে দিক, দি দিয়ে হইতেছে দ্বিপার্শ্বীয়, আর ক দিয়ে হইতেছে কর্ডাটা। তারপর সর্পিল ক্লিভেজের এক্সাম্পল মনে রাখার টেকনিক হচ্ছে, সাপোজ একজনের নাম হচ্ছে, আচ্ছা একজনের মানে সাপের মাস্কের অনেক লোভ, সাপের মাস্কের লোভ না, সাপের মাস্ক আনতে বলতেছে, তাহলে এটা মনে রাখার টেকনিক হচ্ছে সাপের মাস্ক আনো, সাপের মাস্ক আনো, মানে আর কি একটা টেকনিক, আর কি টেকনিক তো টেকনিকই। সাপের তো হইতেছে সর্পিল, আবার সর্পিলের ইংলিশ নাম কিন্তু স্পাইরাল ক্লিভেজ। তো ক্লিভ CLEAVAG ক্লিভেজ। মাস্ক দিয়ে হচ্ছে মলাস্কা, কোথায় মলাস্কা, মলাস্কা, এবং আনতে হইতেছে অ্যানেলিডা। বোঝা গেছে? তাহলে সবগুলোই টেকনিক দিয়ে আমরা মনে রাখবো এগুলো সবকিছুই। তাহলে সর্পিল ক্লিভেজের এক্সাম্পল এগুলো মোটামুটি পারা যাবে। ভ্রূণ স্তরের উপর ভিত্তি করে কিভাবে ভাগ করা যায়, ভ্রূণ স্তর জিনিসটা কি, ভ্রূণ স্তরের কিভাবে কি ভিত্তি করে ভাগ করা যায়, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে না, আসবে হইতেছে তোমার একস্তরী প্রাণী কোনগুলো, দ্বিস্তরী প্রাণী কোনগুলো, এই টাইপের কোশ্চেন। ভ্রূণ স্তরের উপর ভিত্তি করে প্রথমে আসবে তোমার দ্বিস্তরী প্রাণী, তারপরে আসবে ত্রিস্তরী প্রাণী। দ্বিস্তরী প্রাণীর এক্সাম্পলটা মাথায় রাখবা, যেটা হচ্ছে নিডারিয়া। দেখো নিডারিয়ার নাম্বার কত, 2 না? একটু আগে আমরা পড়ে আসলাম, পরিফেরা 1, নিডারিয়া 2। সো নিডারিয়া 2 যেহেতু 2, দ্বিস্তরী 2। আচ্ছা, হাইড্রা নিডারিয়ার এক্সাম্পল, আমরা যখন চ্যাপ্টার 2 পড়বো তখন তো বিস্তারিত হাইড্রা পড়বো। দ্বিস্তরী এক্সাম্পল হইতেছে বাকি যেগুলো আছে, বাকি যায় যেমন প্লাটিন মিনথেস থেকে শুরু করে বাকি সবগুলাই। তাহলে প্লাটিন মিনথেস হচ্ছে প্রথম ত্রিস্তরী প্রাণী, আশা করি এতটুকু পারবা। এখন আরেকটা এমসিকিউ আসে, দ্বিস্তরী প্রাণীদের দুইটা লেয়ার থাকে, দ্বিস্তরী যেহেতু দুইটা লেয়ার, যে একটা বাইরের লেয়ার একটা ভিতরের লেয়ার। সো দ্বিস্তরী প্রাণীতে থাকবে হচ্ছে একটোডার্ম আর এন্ডোডার্ম, আর মাঝে থাকে অকোষীয় মেসোগ্লিয়া একটা লেয়ার, যেটা হাইড্রা চ্যাপ্টারে এগুলো বিস্তারিত আমরা পড়বই। আর ত্রিস্তরী প্রাণীতে আরেকটা লেয়ার এক্সট্রা থাকে, যেটা হচ্ছে একটা একটোডার্ম, তারপরে মেজোডার্ম, তারপরে এন্ডোডার্ম। মেজর ম দিয়ে হইতেছে মাঝে, মাঝে কোনটা থাকে, মেজোডার্ম থাকে। এন্ডোডার্ম থাকে ভিতরে, এন্ডো মানে তো ভিতরে, আর একটোডার্ম মানে হইতেছে সবার বাইরে, সবার বাইরে যেটা থাকে ওটা হচ্ছে একটোডার্ম। তাহলে এতটুকু পারা যাবে। দ্বিস্তরী এবং ত্রিস্তরী প্রাণীর মধ্যবর্তী পার্থক্য, এই পার্থক্যটা খুব ইম্পর্টেন্ট, খুবই। প্রথম যে পার্থক্য ওইটা হচ্ছে দ্বিস্তরী প্রাণীর এক্সাম্পল হচ্ছে পরিফেরা, আর ত্রিস্তরী প্রাণীর এক্সাম্পল হবে নিডারিয়া, সরি কি বললাম, নিডারিয়া। আর ত্রিস্তরী প্রাণীর এক্সাম্পল হচ্ছে বাকি সবগুলো, নিডারিয়া, প্লাটিন, প্লাটিন মিনথেসিস থেকে শুরু করে বাকি সবগুলো। এখন এটা কিন্তু একটু আগে পড়ে আসলাম, এদের থাকে একটোডাম এন্ডোডাম, এদের আবার তিনটেই থাকে, একটোডাম, মেজোডাম, মাঝে মেজোডাম এবং মাঝখানে এন্ডোডাম। আবার দ্বিস্তরী প্রাণীতে একটু আগে পড়ে আসলাম মানে যে মেজোগ্লিয়া থাকে, মাঝের মেজোডার্মের পরিবর্তে থাকে মেজোগ্লিয়া, যেটা কোনো স্তর না, মানে যেটা কোনো কোষীয় স্তর না, যেটা শুধুমাত্র থাকে মানে দ্বিস্তরী প্রাণীতে। তাহলে মেজোগ্লিয়া কোথায় থাকে? দ্বিস্তরী প্রাণীতে থাকে, এখানে থাকে না, কারণ এদের মেজোডার্মই থাকে, মেজোগ্লিয়া থাকার প্রয়োজনই পড়ে না। তারপর কোষগুলো টিস্যু অঙ্গমাত্রার প্রাণী। আচ্ছা, আমরা একটু আগে দুপুরে আসলাম, নিডারিয়া পর্বের প্রাণী হচ্ছে টিস্যু অঙ্গমাত্রার প্রাণী, টিস্যু তো হইতেছে পরিফেরা, অঙ্গমাত্রার প্রাণী হচ্ছে নিডারিয়া। প্লাটিন মিনথেস হচ্ছে অঙ্গতন্ত্র, এগুলো মাত্রার প্রাণী, এগুলা লিখতে পারবা। নেমাটোসিস্ট, নেমাটোসিস্ট অবশ্যই হাইড্রাতে থাকে, এদের নেমাটোসিস্ট থাকে না, হাইড্রা চ্যাপ্টারে এগুলো আছে। পলিপ, মেরুসোদশা এগুলো পড়া লাগবে না। দেহ গহ্বর,
হাইড্রাতে সিলেন্টেরন থাকে, এদের সিলোম থাকে। এই সিলেন্টেরন আর সিলোমের পার্থক্যটা হচ্ছে এটাই যে নিডারিয়া পর্বের প্রাণীতে থাকে সিলেন্টেরন, আর সিলোম থাকে হচ্ছে বাকি যেগুলো আছে ওগুলোতে। মানে মনে রাখার জন্য আর কি টেকনিক, এত গবেষণা করার দরকার নেই। আচ্ছা, সবাই ক্যামেরা অন রাখো যারা জয়েন করছো জুম থেকে। আশা করি এতটুকু বুঝতে পারছো ভাই। সামনে আগাই, কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো। প্রতিসাম্যতার উপর ভিত্তি করে আমরা ভাগগুলো পড়বো। এক একটা প্রাণীতে এক একটা প্রতিসাম্যতা মানে তলে ভাগ করা যায়। যেমন গলীয় প্রতিসম। গলীয় প্রতিসম বলতে বোঝায় মানে প্রাণীরে তুমি যেমনিই ভাগ করো না কেন, আলটিমেটলি এটা সব গোলকের কেন্দ্র দিয়ে অতিক্রম করে তল বরাবর সমান ভাগে ভাগ করা যায়। কোনো সংজ্ঞা ঠঙ্গা পড়বো না, সংজ্ঞা তো আসে না, শুধু এক্সাম্পল পড়বো। গলীয় প্রতিসমের এক্সাম্পল হচ্ছে রেডিওলারিয়া, হিলিওজোয়া এবং আরেকটা হচ্ছে ভলভক্স। তিনটা নাম বারবার আসে, ভলভক্স, রেডিওলারিয়া, হিলিওজোয়া। তারপরে অরীয় প্রতিসমের এক্সাম্পল মনে রাখার টেকনিক কি? টেকনিক হচ্ছে অরীয় প্রতিসম আসলে টেকনিক লাগে না, নিরেরিয়া পর্বের প্রাণী হইতেছে অরীয় প্রতিসম। অরীয় প্রতিসম বলতে একটা প্রাণীকে তুমি যেভাবেই ভাগ করো না কেন, যে তলে ভাগ করো না কেন, ওই সবগুলা তল বরাবর সেমই হয়ে যায়। তার এটা হচ্ছে অরীয় প্রতিসম নিরেরিয়া পর্বের প্রাণীদের। তাহলে জেলিফিশ, এটা মেডিকেল আসছিল একবার, অরিলা, সিয়েনিমন এবং হাইড্রা, এগুলা যেহেতু বারবার আসছে ভাই, এগুলা এত কিছু নেমোনিক্স লাগে না, এটা মুখস্থ করে ফেলবো। অরীয় প্রতিসম বারবার আসছে, 10 বার আসছে পরীক্ষায়, সো মুখস্থ রাখতে হবে, হাইড্রা, জেলিফিশ, সিয়েনিমন। তারপর দ্বিঅরীয় প্রতিসম, এটা কিছু লাগে না, শুধুমাত্র এক্সাম্পল পড়বা টিনোফোরা এবং সিওপ্লানা, দ্বিঅরীয় প্রতিসম। তারপর দ্বিপার্শ্বীয় প্রতিসম বলতে কি বোঝায়? দ্বিপার্শ্বীয় প্রতিসম বলতে ধরুন একটা প্রজাপতিকে আমি একদম মাঝ বরাবর যদি কাটি, তাহলে এক পাশে একরকম, আরেক পাশে আরেক রকম পাবো। সো প্রজাপতি একটা দ্বিপার্শ্বীয় প্রতিসম, ওই অনুযায়ী আর কি। তাহলে দ্বিপার্শ্বীয় এক্সাম্পল কি? এক্সাম্পল প্রজাপতি। মানুষকে যদি একদম মাঝ বরাবর দুই ভাগে ভাগ করে, তো তাহলে দুই পাশে কিন্তু সেম সিমেট্রিক্যাল জিনিস পাচ্ছি আমি। সিমেট্রিক্যাল বলতে বোঝায়, সিমেট্রি বলতে বোঝায় হইতেছে প্রতিসাম্যতা। তাহলে সিমেট্রিক্যাল, এই যে নামই এটার মানে টপিকের নামই তো সিমেট্রি। রেডিয়াল সিমেট্রি, তারপর হচ্ছে বাইলেটারাল সিমেট্রি, ইংলিশ নামগুলো পড়ে ফেললো। দ্বিঅরীয়, বাইলেটারাল, দ্বিপার্শ্বীয়, বাইলেটারাল সিমেট্রি। আচ্ছা, এটা হচ্ছে বাইরেডিয়াল, এটা হচ্ছে বাইলেটারাল। তারপর আরেকটা হচ্ছে অ্যাসিমেট্রি। অ্যাসিমেট্রি, এ মানে হচ্ছে যে না, মানে কোনো ধরনের প্রতিসাম্যতা প্রদর্শনই করবে না, ওরা তুমি যেদিক দিকেই ভাগ করো না কেন, কোনো ধরনের কোনো হিসাবেই আসবে না। এটা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল। অ্যাসিমেট্রিক্যাল এক্সাম্পল হচ্ছে স্পঞ্জ। স্পঞ্জের ইংলিশ নামটাও পড়ে ফেলো। একটু মানে শুধুমাত্র প্রথমটা পড়তে পারো অথবা শেষেটাও পড়তে পারো, সিওলাটা। অথবা তোমাকে তো কেউ জিজ্ঞেস করবে না না যে স্পঞ্জের বৈজ্ঞানিক নাম বলো, তোমাকে অবজেক্টিভে আসবে যে স্পঞ্জের বৈজ্ঞানিক নাম কি। সো ওই অনুযায়ী তুমি ভাই স্পঞ্জের বৈজ্ঞানিক নাম যে সিওনা, সিওলাটা, কিছু একটা সি দিয়ে নাম, ওইটা একটু মাথায় যেন থাকে। তারপরে শামুক হচ্ছে পাইলা গ্লোবাসা। এটা আবার ইম্পর্টেন্ট, এটা কিন্তু অনেকবার আসছে যেহেতু তার জন্য ইম্পর্টেন্ট, পাইলা গ্লোবাসা। তুমি একটা ব্যাং, পাইলা গ্লোবাস, ও সরি, শামুক। একটা শামুককে তুমি কোনো দিনও কিন্তু সিমেট্রিক্যালি ভাগ করতে পারবা না। একটা শামুক যেরকম ভাবে পেঁচানো থাকে, ওই পেঁচানো অংশকে তুমি যেভাবেই ভাগ করো না কেন, দেখবে যে মিলতেছে না কোনোভাবেই, না রেডিয়াল সিমেট্রি না হচ্ছে বাইলেটারাল সিমেট্রি, কোনোভাবেই মিলবে না। তো তুমি শুধুমাত্র এখান থেকে এক্সাম্পলগুলো পড়বা, আর কিছু না। তারপরে টপিক খন্ডায়ন, বা খন্ডায়নের ইংলিশ নামটা হচ্ছে মেটামারিজম। খণ্ডকায়ন বা মেটামারিজম বা সেগমেন্টাইজেশন। তোমাকে বলবে নিচের কোন পর্বের প্রাণী সেগমেন্টাইজেশন প্রদর্শন করে, বা নিচের কোনটা মেটামারিজম প্রদর্শন করে। এক্সাম্পল হচ্ছে কেঁচো। কেঁচো তাহলে কোন পর্বের প্রাণী, ওটা আমরা একটু পরেই দেখবো। কেঁচো, শেষ। সম অসম এগুলো লাগবে না, শুধুমাত্র কেঁচোটুকু মনে রাখলে হয়। টেগমেটাইজেশন বা অঞ্চলায়ন। অঞ্চলায়ন বলতে বোঝায় এক একটা প্রাণীকে এক একটা অঞ্চলে ভাগ করা যায়, মানে শরীরের। যেমন মাথা একটা অঞ্চল, বক্ষ একটা অঞ্চল, উদর একটা অঞ্চল। তার মানে ট্যাগমাটাইজেশন দেখা যায় ঘাসপুরিং এ। ঘাসপুরিং কোন পর্বের প্রাণী? আর্থ্রোপোডা পর্বের প্রাণী, শেষ। আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে দেখা যায় ট্যাগমাটাইজেশন। দেখছো, পুরো পেজের মধ্যে কিছুই দেখাবো না, শুধুমাত্র ট্যাগমাটাইজেশন, আর্থ্রোপোডা, দুইটা ওয়ার্ড মনে রাখবো যেন আমার ওই দুইটা ওয়ার্ডের মধ্যে আমি সামঞ্জস্য রাখতে পারি। ওকে। তারপরে উপাঙ্গের উপর ভিত্তি করে এগুলা আজের জিনিস, এগুলা ভাই লাগবে না, কোনোদিনও আসে না, শেষ। এগুলাও লাগে না, এগুলো তো, এগুলোও লাগে না। সরাসরি সিলোমে চলে আসো। সিলোম থেকে তোমার খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ আসে। সিলোমের আগে সংজ্ঞাটা পড়বা, যে ভ্রূণীয় পরিস্ফুটনের সময় মেসোডার্ম স্তর থেকে সৃষ্ট যে গহ্বর মেসোডার্মাল কোষে নির্মিত পেরিটোনিয়াম নামক ঝিল্লি দ্বারা আবৃত থাকে তাকে বলে সিনোম। এটা হয়তো বা বুঝো নাই। একটা যখন ভ্রূণীয় ভ্রূণটা আস্তে আস্তে ডেভেলপ হইতে থাকে, মেসোডার্মাল স্তর থেকে এই এতটুকু আগে দাগাও, তারপর একটা গহ্বর তৈরি হয় যেটা মেসোডার্মাল কোষ নির্মিত, তার মানে মেসোডার্মি আসবে,
একটোডার্ম আসবে না, এন্ডোডার্ম আসবে না। আর ত্রিস্তরী প্রাণীতেই তো মেজোডার্ম থাকে, তার মানে ত্রিস্তরী প্রাণী প্লাটিহেলমিনথেস থেকে শুরু করে বাকি সবগুলা তাদেরই সিলোম থাকে। একটু আগে আমরা পড়ে আসলাম সিলেন্ডারন থাকে না, সিলেন্ডারন থাকে হাইড্রাতে মানে দ্বিস্তরী প্রাণীতে। কোষে নির্মিত পেরিটোনিয়াম নামক ঝিল্লি। তাহলে তিনটা ওয়ার্ড দাগাবো আমরা বা তিনটা জিনিস মনে রাখবো। মেজোরার্মাল লেয়ার থেকে, মেজোরার্মাল কোষ দ্বারা গঠিত, পেরিটোনিয়াম ঝিল্লি দ্বারা আবৃত, যে জিনিসটা ওইটা হইতেছে সিলোম। এটা হয়তো বা মুখস্থের জন্য বলছো, বাট বুঝো না এই বিষয়টা। বিষয়টা হচ্ছে যখন এই যে মেইনলি এই যে এটা হচ্ছে বাইরের লেয়ার, একটা একটা যে কোনো একটা প্রাণীর মানে শরীরটাকে ভাগ করছে। ধরে নাও এই যে এটা হচ্ছে আমাদের গোল কৃমি বা একটা কৃমিকে এই প্লেন বরাবর কাটছো, এই প্লেন বরাবর কাটলে উপর থেকে যদি দেখো তাহলে এরকম একটা চিত্র আসবে। এই চিত্রের মধ্যে তুমি দেখবে যে বাইরে একটা লেয়ার থাকে, ভিতরে একটা লেয়ার থাকে। এই বাইরের লেয়ার আর ভিতরের লেয়ার, বাইরের লেয়ার হচ্ছে একটোডার্ম এবং ভিতরের লেয়ারকে বলা হয় এন্ডোডার্ম। এবং মাঝে আরেকটা লেয়ার থেকে যেটা হচ্ছে মেজোডার্মাল অঙ্গ বা মেজোডার্ম। মেজোডার্ম থেকে যেগুলা বের হয় ওইটাই হইতেছে এই মাঝের যে অংশটুকু, এটা হচ্ছে সিলোম। বুঝতে পারছো? বাইরের লেয়ার এবং ভিতরের লেয়ারের মাঝের অংশটুকু সিলোম, এতটুকু বুঝার জন্য আর কি, আর মুখস্থ করার জন্য উপরের পয়েন্টটা। এখানেও দেখো সিলোম আছে, এই যে এখানে এতটুকু এগুলো সিলোম। এই সিলোমের ইম্পর্টেন্স কি এটা বইয়ের পরে আছে, মানে সেকেন্ড চ্যাপ্টারে আছে। তাহলে অ্যাসিলোমেটের এক্সাম্পল কি, আমরা মূল পরে চলে আসি। অ্যাসিলোমেটের এক্সাম্পল হবে 1 আর 2, সরি 1 2 3, তিনটা আসবে। 1 2 3 বুঝছো তো? 1 2 3, কিছুই দেখাবো না, শুধু এটা লিখে রাখবো পাশে, মানে পরিফেরা নিডারিয়া প্লাটিহেলমিনথেস শেষ। তারপরে সুডোসিলোমেট, যেটার বাংলা নাম হচ্ছে ভ্রান্তসিলোম। ভ্রান্তসিলোম লেখা নাই না, ভ্রান্তসিলোম, ভ্রান্ত লেখে কি? আচ্ছা আচ্ছা, ভ্রান্তসিলোম বলতে কি বোঝায়? ভ্রান্তসিলোম বলতে বোঝায় যে দেখা যায় সিলোমের মতো বাট আসলে সিলোম না, বাট ভাইস ভার্সা, আসলে সিলোম বাট দেখা যায় না, ভ্রান্ত অবস্থায় আছে, সুপ্ত অবস্থায় আছে। এটার এক্সাম্পল হবে 1 2 3 লিখছি না, তাহলে এটা হচ্ছে 4। 4 দিয়ে কি বোঝায়? 4 দিয়ে বোঝায় যে নেমাটোডা। তুমি যদি আরো ভালো মতো পড়তে চাও তাহলে তুমি বাকি দুইটাও পড়তে পারো, রোটিফেরা, নেমাটোডা, রোটিফেরা, কাইনে কিছু একটা, কাইনোরাইকা। নাম উচ্চারণ না করতে পারলে কাইনো দিয়ে মনে রাখতে পারো তুমি। সুডোসিলোমেটের এক্সাম্পল নেমাটোডা মানে 4। এবং ইউসিলোমেট তাহলে কি আসবে? এতক্ষণ ধরে পড়াচ্ছি বুঝে গেছো, বাকি যা যা আছে ওগুলো, বাকি আমাদের যত পর্ব আছে সব ইউসিলোমেটের এক্সাম্পল। ইউসিলোমেটের সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হচ্ছে এদের আসলে প্রকৃত সিলোম থাকে। প্রকৃতপক্ষে ভ্রূণীয় মেজোডার্মাল স্তর থেকে সিলোম আসে, যে সিলোমটা মানে মেজোডার্মাল কোষ দ্বারা গঠিত, ইউসিলোমেট। তাহলে আমরা শুধুমাত্র ভাই সিলোমের সংজ্ঞাটা যদি পারলেই হইলো। আর সিলোম 3 প্রকার: অ্যাসিলোমেট, সুডোসিলোমেট, ইউসিলোমেট। অ্যাসিলোমেট মানে সিলোম নাই। অ্যাসিলোমেটের এক্সাম্পল 1 2 3, পরিফেরা নিডারিয়া প্লাটিহেলমিনথেস। 2 নাম্বার সুডোসিলোমেট, 4 মানে সুডোসিলোমেটের এক্সাম্পল হচ্ছে 4 দিয়ে, 4 দিয়ে হইতেছে নেমাটোডা। আরো পড়তে পারলে বাকি দুটো পইরো রোটিফেরা। তারপর এটা হচ্ছে ইউসিলোমেট বা প্রকৃত সিলোমযুক্ত। প্রকৃত সিলোমযুক্তর এক্সাম্পল হবে বাকি যেগুলো আছে, নেমাটোডার পরে থেকে বাকি যা যা আছে। তাহলে এতটুকু পর্যন্ত যদি তুমি পড়ো, 1 2টা এমসিকিউ তুমি ইজিলি কমন পেয়ে যাবে যে কোনো পরীক্ষাতে। তারপরে ভিতরে এগুলা হাজাইরা জিনিস, এগুলা কোথাও লাগে না, নটকর ঠটকর এগুলাও লাগে না, সরাসরি আমরা চলে যাই মেন পড়াতে। আচ্ছা, এখানে অনেকগুলো ছোটবেলার কথাবার্তা আছে, যেমন 5টা রাজ্যে ভাগ করা হয়েছিল, কে জানি ভাগ করছিল এগুলো, হ্যাকেল নাকি? আচ্ছা, কেউ একজন ভাগ করছিল, এগুলা লাগে না নর্মালি। ওই যে হুইটেকারের মতে 5টা রাজ্যে ভাগ করা হয়, রাজ্য 1 রাজ্য 2, এগুলা নর্মালি এখনকার আমাদের সিলেবাসে দরকার নেই, মানে এগুলো ছোটবেলায় আমরা পড়ে আসছিলাম। এখনকার মূল বড় হচ্ছে সামনে। এই যে এখানে সবার প্রথমে অনেকগুলা অ্যানিমিলিয়া প্রজাতিতে আহ, জগতে ভাগ করা হয়। জগৎ, জগতের পরে, আচ্ছা এখানে এটা তো হায়ারার্কি না, এই যে এখানে এখানে এটা শ্রেণীবিন্যাসে 7টা আবশ্যক ধাপ বের করা হয়। 7টা আবশ্যক ধাপ বাই ধাপ সামনের দিকে আসে। সবার প্রথমে অনেকগুলা জীবের মধ্য থেকে কিছু মানে ছেকে ছেকে আরো কয়েকটা জীব বের করছে, ওইগুলা ছেকে ছেকে আরো কয়েকটা জীব বের করছে, ওগুলা ছেকে ছেকে আরো কয়েকটা জীব বের করছে। এভাবে সিরিয়াল উপর থেকে নিচের দিকে আসবে। যেমন সবার প্রথমে আসবে নিচের দিকে কিংডম বা রাজ্য। রাজ্যের আন্ডারে সবকিছুই পড়ে। রাজ্য হচ্ছে একটা সার্বজনীন স্তর। সার্বজনীন স্তর বলতে বোঝায় সবাই, সব রাজ্যের আন্ডারে সব অ্যানিমেল এসে পড়ছে। রাজ্যের পরে আসে ফাইলাম, জগৎ, আহ, পর্ব। পর্বের আন্ডারে আসবে রাজ্যের পরের ধাপ, মানে রাজ্যের থেকে একটু ছোট। তারপরে আসবে শ্রেণী বা ক্লাস, তারপরে আসবে বর্গ, তারপরে আসবে ফ্যামিলি বা গোত্র, তারপরে হবে জেনাস, তারপরে হচ্ছে স্পেসিস। তো স্পেসিস হচ্ছে মূল ভিত্তি বা একক। আমরা একক বলতে কি বুঝাই? যেমন এক, এক একটা একক সংখ্যা না? একের মতো আরো কোনো সংখ্যা আছে
পৃথিবীতে এক একটা একক সংখ্যা, এই একক সংখ্যাই হইতেছে হিসাব। একক সংখ্যা বলতে এটার থেকে নিচে আর কিছু যাওয়া যাবে না। যেমন হোমো সেপিয়েন্স, সেপিয়েন্স অংশটুকু আমাদের হইতেছে প্রজাতিকে নির্দেশ করে, মানুষ অংশটুকু নির্দেশ করে, যেটা একটু পরে বইতেই আছে। তাহলে তুমি যদি একটা বৈজ্ঞানিক নামে দুইটা পার্ট পাও, দুইটা পার্টে একটা হচ্ছে গণ, মানে এই যে এটা গণ বা জেনাস, আরেকটা পার্ট যেটা পরের পার্ট থাকে যেমন হোমো, তারপরে হচ্ছে সেপিয়েন্স পার্ট, সেপিয়েন্স পার্টটুকু হচ্ছে স্পেসিস বা প্রজাতি। তাহলে প্রজাতি হচ্ছে এক একটা মানুষ বা এক একটা যাদের ক্রোমোজোম সংখ্যা ডিফারেন্ট থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকমই হয়, মানুষ, বানর, ব্যাঙ আলাদা আলাদা, আম কাঁঠাল, আম কাঁঠাল তো এটা আলাদা। ধরে নাও মানুষ আর বানর এই দুইটা কিন্তু একসাথে তুমি সেম কিংডমে রাখতে পারবা। সো এত কথা না বলে শুধু তুমি মুখস্থ করে ফেলবা। কি মুখস্থ রাখবা? সিরিয়ালি নিচ থেকে উপর পর্যন্ত মুখস্থ রাখবা, বা উপর থেকে নিচ পর্যন্ত যেভাবে পারো ওইভাবে মুখস্থ রাখবা, যে এই অনুযায়ী আমার ডিভিশনটা হয়। তোমাকে পরীক্ষা হলে কিছু তীর চিহ্ন দিয়ে দিবে, যেমন হইতেছে প্রথমে অর্ডার, অর্ডার, তারপরে ফ্যামিলি, এইভাবে তীর চিহ্ন দিয়ে বুঝাবে যে কোনটা সঠিক। তারপরে হইতেছে স্পেসিস, কোনটা সঠিক, এটা মানে এটাকে তোমার রিঅ্যারেঞ্জ করে তোমার ঠিক করতে হবে। বুঝতে পারছো হয়তো বা কোশ্চেনটা? সো তুমি বড় থেকে ছোটর দিকে রিঅ্যারেঞ্জ করবা, যেরকম কোশ্চেন থাকুক না কেন। তাহলে প্রথমে রাজ্য বা কিংডম, তারপরে ফাইলাম, তারপরে ক্লাস, তারপরে অর্ডার, তারপরে ফ্যামিলি। তাহলে এখানে আসবে অর্ডারটা আগে আসবে না, আগে আসবে হচ্ছে ফ্যামিলিটা। না, ঠিকই লিখছি এটা। প্রথমে অর্ডার, তারপরে ফ্যামিলি, তারপরে স্পেসিস। ঠিক আছে, ইংলিশ নাম সহ বাংলা নাম সহ এগুলো আমরা পড়ে ফেলবো। তারপরে নামকরণ, নোমেনক্লেচার থেকে এতক্ষণ ধরে এগুলোই বললাম, এখান থেকে কিছু নাই। হোমো সেপিয়েন্স এই অংশটুকু গণ এবং সেপিয়েন্স এই অংশটুকু হচ্ছে প্রজাতি। হোমো অংশটুকু গণ এবং সেপিয়েন্স অংশটুকু প্রজাতি বা এটা নাম নির্দেশ করে। আচ্ছা, দ্বিপদ নামকরণের জনককে? ক্যারোলাস লিনিয়াস, এটা আমরা ছোটবেলা থেকে পারি। তারপর এখান থেকে নিচের দিকে আসবা। দ্বিপদ নামকরণ বলতে বোঝায় দুইটা অংশের নাম, ত্রিপদ নামকরণ বলতে বোঝায় তিনটা অংশের নাম। তিনটা অংশের 3 নম্বর অংশ দিয়ে বোঝায় যে একটা এরিয়া, কোন এরিয়াতে ওই প্রাণীটা আছে। যেমন নীলনদ এলাকার চড়ুই পাখি, এই যে নীলনদ এরিয়া নির্দেশ করতেছে। এক্সাম্পল হবে পেসার ডোমেস্টিকাস নিলোটিকাস। সো নিলোটিকাস দিয়ে নীলনদ বোঝায়, পেসার ডোমেস্টিকাস দিয়ে চড়ুই পাখি বোঝায়। এই পাখি বিজ্ঞানী স্লেজেল বা স্লেগেল, যেটাই নাম করো না কেন, উনি হচ্ছে ত্রিপদ নামকরণের জনক। তাহলে আশা করি পারবা এতটুকু। এই এমসিকিউটা কিন্তু অনেকবার আসছে, এটা পারবা। দ্বিপদ নামকরণের নিয়মাবলী দেওয়া আছে, এগুলো আমরা ছোটবেলা থেকে জানি, নট নেসেসারি অ্যাট অল। তারপর সরাসরি চলে যাও পরিফেরা পর্বে। ফাইলাম 1, যেটা পরিফেরা বা ছিদ্রাল প্রাণী, এই পার্টের মধ্যে। তোমাকে যদি কেউ লিখতে বলে যে পরিফেরা পর্বের 5-6টা বৈশিষ্ট্য লেখো, তাহলে তুমি প্রথমে শুরু করবা এটা কয় স্তর বিশিষ্ট, মানে ভ্রূণীয় স্তর কেমন, তারপরে শুরু করবে এটা সিলম কেমন, মানে এতক্ষণ ধরে যেগুলা যেগুলা বলছি ওগুলাই পয়েন্ট আকারে লিখবা আগে, তারপরে আসবে মেইন পয়েন্ট। তাহলে চলো মেইন পয়েন্ট গুলো আগে দাগে দেখো। প্রত্যেকটা লাইন বাই লাইন না পড়ার থেকে তুমি শুধুমাত্র পড়বা পরিফেরা কেবল ছিদ্রাল পানি, তারপরে হিসাব, তারপরে হিসাবে আসবে এটার এক্সাম্পল গুলা কি। এক্সাম্পল গুলা দেখো, নামগুলো শেষে স্পঞ্জ পাবা, স্পঞ্জ স্পঞ্জ স্পঞ্জ, এগুলার বৈজ্ঞানিক নাম লাগবে না। স্পঞ্জ, 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 স্পঞ্জ ছাড়া একটাও আছে, সবই স্পঞ্জ। তাহলে স্পঞ্জ কোন পর্বের প্রাণী? পরিফেরা। তারপরে শিখবো পরিফেরাতে, দেখো এটা পড়ছি না, কোষ টিস্যু, মানে এই কোষগুলো টিস্যু গঠন করে না, শুধুমাত্র দেহে অসংখ্য কোষ থাকে, মানে টিস্যু মাত্রার না, কোষীয় মাত্রার। আমরা একটু আগে তো পড়ে আসলাম, কোষীয় মাত্রার প্রাণী হচ্ছে পরিফেরা। তাহলে এটা যেহেতু পড়ে আসছে একবার, তাহলে আর পড়বা এখান থেকে আর দাগাবো অযথা, অযথা দাগাবো না, দাগাবো ওই অংশটুকু যে অংশটুকু ইম্পর্টেন্ট। যেমন এখানে অস্ট্রিয়া এই ওয়ার্ডটুকু দাগাবো, তারপরে ওয়ার্ডটুকু দাগাবো হচ্ছে নালীতন্ত্র থাকে। এই যে এখানে বৈশিষ্ট্যপূর্ণ নালীতন্ত্র বা ক্যানাল সিস্টেম দেখা যায়, স্পিকিউল থাকে এবং কাটা থাকে, স্পঞ্জিন থাকে, কোয়ানোসাইট থাকে কাদের? পরিফেরাতে। এই কয়টা পয়েন্ট শুধু দেখাবো। তারপর ব্লাস্টুলা এবং প্যারেনকাইমুলা লার্ভা দশা কাদের থাকে? পরিফেরা পর্বের পানিতে থাকে, এতটুকুই। তারপরে তুমি নিডারিয়া পর্বের পানিতে চলে আসো। নিডারিয়াতে শুধুমাত্র পড়বা, নিডারিয়া পর্ব সমুদ্রের ফুল বা ফ্লাওয়ার অফ সি বলা হয়। পৃথিবীতে প্রাচীন এখানে পৃথিবীর যে প্রবাল প্রাচীর থাকে, প্রবাল প্রাচীরে বাস করে প্রায় 25% জীব। প্রবাল প্রাচীর তাই পৃথিবীর অন্যতম রত্ন ভাণ্ডার হিসেবে পরিচিত এবং সমুদ্রের রেইন ফরেস্ট নামে পরিচিত। এই কয়টা ওয়ার্ড তোমার খুব ইম্পর্টেন্ট। তারপরে ভাই
টিস্যু অঙ্গমাত্রা এগুলো তো আমরা পড়ছি। ডিপ্লোব্লাস্টিক মানে এদের দ্বিস্তরী প্রাণী, এটা তো আমরা পড়ে আসছি। মেজোগ্লিয়া থাকে, এটা তো পড়ে আসছি, তাহলে কি আবার পড়বো না? আর পড়ার দরকার নেই। নেমাটোসিস থাকে, এটাও পড়ে আসছি, তারপরেও পড়বো। নিডোসাইট থাকে দ্বিস্তরী প্রাণীদের। ক্লাসে আসছি, ক্লাস শেষে আসতেছি। তারপর দেহগহ্বরে সিলেন্টেরন থাকে, একটু আগে পড়ে আসলাম। দ্বিস্তরী প্রাণীতে সিলেন্টেরন থাকে এবং বাকি সবগুলাতে থাকে সিলম, মানে পরবর্তীতে যা যা আছে। তারপরে পলিপ এবং মেরুসা দশা থাকে কাদের? প্রাণীদের মানে দ্বিস্তরী বলা হয়, এটাই তো বোঝানো যাচ্ছে। এটা আবার বলো ভাইয়া। নিডারিয়া পর্বের প্রাণীদের মানে দ্বিস্তরী প্রাণী বলা হয়, এটাই। হ্যাঁ হ্যাঁ, নিরেরিয়া পর্বের প্রাণী দ্বিস্তরী প্রাণী। আমরা তো ওই যে স্তর যে ভাগ ভাগ করে প্রথমে তো এগুলা স্তর গুলা শেষ করে আসলাম। আবারও বলি দেখো, থ্যাংক। একস্তরী প্রাণী এটা কিছু নাই, দ্বিস্তরী প্রাণী নিরেরিয়া, ত্রিস্তরী প্রাণী বাকি সবগুলা। একটু কষ্ট হবে প্রথম প্রথম মনে রাখতে, একটু কষ্ট হবে এতগুলা সিলম, তারপরে স্তর, তারপরে হইতেছে কোষ মাত্রা, অনেকগুলা জিনিসে তোমার কষ্ট হবে, স্বাভাবিক। এই চ্যাপ্টারটা একটু মেমোরাইজিং এর জন্য, তো তার জন্য বেশি কিছু দাগাচ্ছি না। দেখো একটা পেজের মধ্যে শুধু 3টা ওয়ার্ড দাগাইছি, বেশি কিছু দাগাবো না বইতে, পরে দাগাবো যখন মুখস্থ হয়ে যাবে সবকিছু, তখন দাগাবো। আচ্ছা তাহলে বলো তো এমফিব্লাস্টুলা কোথায় পাওয়া যায়? প্লানুলা পাওয়া যায় কোথায়? প্লানুলা এখানে নিডেরিয়াতে প্লানুলা পাওয়া যায়। আর এমফিব্লাস্টুলা 1 নম্বরে, 1 নম্বরের এক্সাম্পল হচ্ছে পরিফেরা স্পঞ্জ। আচ্ছা তারপরে কি? তারপর হচ্ছে এক্সাম্পল পড়তে হবে। এক্সাম্পলের মধ্যে এটা একবার মানে এখান থেকে একবার মেডিকেলে আসছিল, বাট তুমি শুধুমাত্র এতটুকু মনে রেখে, এটা না এটা লাগবে না, এটা নামটা কেমন জানি, কামান গোলা জেল, এগুলো লাগবে না। নীল বোতাম এটা পড়তে পারো। সাগর কুসুম এটা খুব ইম্পর্টেন্ট, এবং সাগর পাখা মানে বাংলা নাম ইম্পর্টেন্ট আর কি। সাগর দিয়ে যেগুলো যেগুলো নাম পাবা না, ওগুলো সবই আগে দেবে নিডেরিয়া। তারপরে পড়তেইতে আসো প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণী। প্লাটিহেলমিনথিস হচ্ছে চ্যাপ্টা কৃমি। এখানে না বারবার আমার কেন জানি ভেজা লাগতো প্লাটিহেলমিনথিস আর পরেরটা যেটা নেমাটোডা, নেমাটিহেলমিনথিস। প্লাটিহেলমিনথিস আর নেমাটিহেলমিনথিস খুবই ভেজাল বাজে। এই ভেজাল আগে দূর করি, তারপরে পরবর্তীতে কথা বলি। প্লাটিহেলমিনথিসের এক্সাম্পল হচ্ছে মানে নাম হচ্ছে চ্যাপ্টা কৃমি। ওকে, চ্যাপ্টা কৃমি কোন তন্ত্রের প্রাণী? অঙ্গমাত্রার প্রাণী। এটা আমরা কিন্তু ওই যে অঙ্গমাত্রা, টিস্যু অঙ্গ, ওগুলোতে পড়ে আসছি, যার কারণে এখানে আর পড়বো না। বারবার একই কথাই, এখানে শুধুমাত্র পড়বো ওই কয়টা পয়েন্ট, যে কয়টা পয়েন্ট এইটার সাথে সামঞ্জস্যপূর্ণ। যেমন এদের থেকে চোষক বা হুক কোন পর্বের প্রাণী? এটি মেডিকেল আসা প্রশ্ন, যে শিখাকোষ কাদের পাওয়া যায়, ফ্লেম সেল কাদের পাওয়া যায়? শুধুমাত্র প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীতে পাওয়া যায়। তারপরে কোন পর্বের প্রাণী উভলিঙ্গ? প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণী। তারপর এখান থেকে অনেকগুলা লার্ভাদোষের নাম দেওয়া আছে, এগুলো আমরা পড়বো না, দরকার নেই। মানে ঝামেলাটা হচ্ছে কি, এটার এক্সাম্পল গুলো মনে রাখা। মানুষের রক্তকৃমি, এটা একবার মেডিকেলে আসছিল। এটা দেখো মনে রাখার টেকনিক আছে একটা। মানুষের রক্তকৃমি, মানুষ তো মানুষ না, দেখো ম্যান আছে, ম্যান, ম্যান দিয়ে মানুষ, দেখা যাচ্ছে তো, ম্যান দিয়ে মানুষের রক্তকৃমি। তারপরে দেখো ভেড়ার যকৃৎ কৃমি, এটা ইংলিশ নাম মানে বৈজ্ঞানিক নাম লাগবে না, শুধুমাত্র পয়েন্ট মনে রেখো। তারপরে আরেকটা আছে চ্যাপ্টা কৃমি, হাতুড়ি মস্তক চ্যাপ্টা কৃমি, এত কিছু লাগবে না, শুধুমাত্র চ্যাপ্টা কৃমি মনে রাখবা। বাট ভেজালটা কোথায় আমি বলতেছি, আগে নেমাটোডা পড়াই দিই। নেমাটোডার এক্সাম্পল হচ্ছে সুতা কৃমি। এই দেখো নাম, নাম দেখো কিরকম। এটা একটা নাম সুতা কৃমি, আরেকটা নাম হচ্ছে গোল কৃমি। ভেজাল না? একটা বললাম চ্যাপ্টা, একটা বললাম সুতা, আবার গোল, এগুলো অনেক ভেজাল বাজে। এই ভেজালটা দূর করবো, আগে পুরাটা শেষ করি। নেমাটোডা থেকে তুমি এই ওয়ার্ডটুকু আগে মুখস্থ করে রাখবা, নলের ভিতরে নল কাদের পাওয়া যায়? নলের ভিতরে নল, বাট টিউব, উইদিন এ টিউব, হ্যাঁ, নেমাটোডা পর্বের প্রাণীতে। নেমাটোডার এক্সাম্পলের মধ্যে এখানে যৌন দ্বিরূপতা দেখা যায় কাদের? নেমাটোডাতে, সেক্সুয়াল ডাইমরফিজম। তারপর এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে চোখ কৃমি, গোল কৃমি, কেঁচো কৃমি। এটার এক্সাম্পলটা ইংলিশ নামটা লাগে অ্যাসকারিসিলুম রিকর্ডিস। তারপর হুক কৃমি, গোথ কৃমি বা উস্চিরিয়া ব্যানাক্রফটি। তোমার প্রথমে একটা রিকোয়েস্ট থাকবে, যে রিকোয়েস্টটা হচ্ছে এই গোথকৃমি বা এই ব্যানক্রফটি এটার বৈজ্ঞানিক নাম সহ শিখবা, কারণ এটা মানুষেরই রোগ তৈরি করে। আর একটু আগে পড়ে আসলাম স্ট্রিচোটোমাটা মানসুনি কিছু একটা ওরকম, ওইটা তৈরি করে মানুষের রক্তলাল কৃমি, যেটা ওইটা হচ্ছে প্লাটিহেলমিনথিস পর্বের। এই দুইটা আগে মুখস্থ রাখবা, কারণ এই দুইটা মানুষের যেহেতু রোগ তৈরি করে, তাহলে মেডিকেল আসার মতো এমসিকিউ, তাই না? আচ্ছা প্রিয়ন্তী, তৌসিফ, শুভ আর আরিফ, সুমাই আরিফ, ভাইয়া তোমার ক্যামেরা অন রাখো। আচ্ছা এখন যেটা বলতেছিলাম, এই দুইটা আগে মুখস্থ রাখবো, আর যে কয়টা পয়েন্ট দেখাচ্ছিলাম ওগুলো মুখস্থ রাখবো। এখন দুইটার মধ্যে পার্থক্য করবো কেমনে, বা মনে রাখার টেকনিকটা কি? টেকনিকটা হচ্ছে আহ টেকনিকটা একটু ঝামেলাপূর্ণ টেকনিক, কেউ আবার কিছু মনে করো না। মানে মানে ঝামেলাপূর্ণ বলতে
মানে আমি নিজে বানানো টেকনিক তো তার জন্য আর কি। আমাদের ঢাকা কলেজে রবিবারে ক্লাস, মানে বাস্তব কথা বলতেছি, রবিবারে বোটানি ক্লাস হইতো। বোটানি আমাদের ক্লাস নিতে হইতেছে তানিয়া ম্যাডাম। আসলে সিরিয়াস কথা, তানিয়া ম্যাডাম ক্লাস নিত। তানিয়া ম্যাডাম সত্যিকার অর্থে উনি সুন্দর, উনি ম্যাডাম হইলেও আসলে সুন্দর। তানিয়া ম্যাডাম সিরিয়াসলি বলতেছি, উনি চুলের মধ্যে লাল ফিতা পরে আসতো। সো আমরা ওনার দিকে তাকায় থাকতাম, একটু বোটানি পড়তাম, আবার ওনার দিকে তাকায় থাকতাম। এখন তানিয়া ম্যাডাম কি করতো, যখন লিখতে যাবে তখন তার লাল ফিতা চুলের মধ্যে পরে তারপরে লিখতে যাবে না, তাই না? তো উনি কি করতো, একটা প্লেট থাকতো আমাদের ইয়ের সামনে, ডেস্কের সামনে, পুরো গ্যালারিতে, ঢাকা কলেজে তো পুরো গ্যালারি থাকে, গ্যালারি সিস্টেমে প্লেট রাখতো। প্লেটের মধ্যে উনি লাল, তার যে চুলে ফিতাটা ছিল লাল ফিতাটা প্লেটে রাখছে, প্লেটে রাখা তারপরে পড়ানো শুরু করতো। ওই অনুযায়ী আমি একটা টেকনিক বানাইছি, তানিয়া ম্যাম প্লেটে ফিতা রাখে। তোমাদের জন্য তো ম্যাম না, না তাহলে তানিয়া শুধু লিখি। আচ্ছা, তারপরে তানিয়াতে হইতেছে, দেখো তো, প্লাটেল মিন্দেসে যাও। প্লাটেল মিন্দেসে নিচে একটা ওয়ার্ড আছে টাইনিয়াস সোলিয়াম। নিচে নাই, নিচে নাই, নিচে নাই, একটু 2 পেজ উল্টাও, 2-3 পেজ উল্টানোর পরে আমার বইতে তো 27 নম্বর পেজ, একটা ছক দেওয়া আছে, ওই ছকের মধ্যে প্লাটেল মিন্দেসে যাও। এই যে এই ছকটা দেখা যায়, এরকম একটা ছক পাবো। ওই ছকের মধ্যে দেখো এই প্লাটেল মিন্দেস পর্বের একটা এক্সাম্পল দেওয়া, টাইনিয়াস সোলিয়াম, এরকম টাইনিয়াস সোলিয়াম। আচ্ছা, প্লেট দিয়ে হইতেছে প্লেট, প্লেটের মতো। প্লেট কিসের মতো আবার? প্লেট তো চ্যাপ্টা, তাই না? প্লেট দিয়ে, প্লেটের প আছে, পর দিয়ে আবার প্লাটিহেলমিনথিস। দেখছো, প্লেট, চ্যাপ্টা, প্লাটিহেলমিনথিস, টাইনিয়াসোলিয়াম। টাইনিয়াসোলিয়ামের বাংলা নাম কি? ফিতাকৃমি। দেখো এই যে ফিতাকৃমি, তানিয়াতে ফিতা, তাহলে এই ওয়ার্ডটুকু আসবে ফিতাকৃমি। তাহলে তোমাকে যদি বলে ফিতাকৃমি কিসের এক্সাম্পল, প্লাটিহেলমিনথিসের এক্সাম্পল, একদম নিঃসন্দেহে বলে ফেলতে পারবা। তোমাকে যদি বলে চ্যাপ্টা কৃমি কিসের এক্সাম্পল, প্লাটিহেলমিনথিস, একবারে নিশ্চিন্তে বলে ফেলতে পারবো। ওকে, তারপর আচ্ছা, ফিতার মতো কিন্তু সুতা, বাট সুতা কৃমি বলা যায় না, ফিতা কৃমি আসে, ফিতা কৃমি প্লাটিহেলমিনথিস। আচ্ছা, এখান থেকে আরো একটা কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে আম, হুম, না এর থেকে বেশি কাহিনী নেই, তার পরবর্তী কাহিনীতে চলে যাই। আমরা ছোটবেলায় এক টাইপের সুতা দেখছো, এরকম এরকম একটা 3 টাকার সুতা পাওয়া যেত, আর যেটা মেশিনের মধ্যে লাগানোর পরে ওইটা থেকে সুতা বের হতো, বা ওই 3 টাকা বা 5 টাকার দামের কিছু টোড়া সুতা পাওয়া যেত ছোটবেলায়। টোড়া সুতা কথা মনে আছে হয়তো, বা এখনো পাওয়া যায়। ওই টোড়া সুতা, এটার ইটা কেমন, মানে দেখতে কিরকম, দুই পাশে গোল এবং মাঝখানে একটা সিলিন্ড্রিকার আকৃতির। তো মনে রাখার টেকনিক হচ্ছে টোডা সুতা গোল। এটা কি কিসের এক্সাম, মানে কিসের টেকনিক? টোডাতে হইতেছে নেমাটোডা, সুতাতে হচ্ছে সুতাকৃমি, আর গোলতে হইতেছে গোলকৃমি। তাহলে তোমার আর কোনোদিন প্যাচ বাজবে না। টোডা, সুতা, গোল, নেমাটোডার এক্সাম্পল। আর একটু আগে যেটা বললাম, আহ, তানিয়া প্লেটে ফিতা রাখে, তানিয়াতে হইতেছে টাইনিয়া সোলিয়াম। তারপর প্লেট দিয়ে হইতেছে প্লেট চ্যাপ্টা বা প্লাটিহেলমিনথিস, এবং ফিতা তো ফিতাকৃমি। তাহলে আশা করি এখান থেকে
তাহলে প্লাটিক মিনদিস আর নেমাটোডা এখান থেকে সবকিছু পারবা। নেমাটোডাতে আরো একটা এক্সাম্পল আছে, আর একটা কথা আছে, যেটা হচ্ছে র্যাবিডিটি ফর্ম লার্ভা দশা পাওয়া যায় নেমাটোডাতে। কোথায় যেন এই যে র্যাবিডিটি ফর্ম বা মাইক্রোফাইলোরিয়া লার্ভা দশা। এটা মনে রাখার কোনো টেকনিক নেই, এমনি মনে রাখবো, বেশি ইম্পর্টেন্ট না। মনে রাখার টেকনিক আছে, বাট এত এত টেকনিক দিলে আসলে কিছুই মনে থাকবে না। তারপরে মলাস্কাতে চলে আসো, কম্বোজ প্রাণী। মলাস্কা কম্বোজ প্রাণী। মলাস্কাতে একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, যেটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম পর্ব। প্রথম বৃহত্তম পর্ব হচ্ছে আর্থ্রোপোডা, 2 নম্বর বৃহত্তম পর্ব হচ্ছে মলাস্কা। মলাস্কা থেকে আর কি পড়বো, এদের খোলক থাকে, শেল থাকে একটা, হিমোসিল থাকে। তারপরে এদের মুখ গহ্বরে কাইটিন নির্মিত একটি রেতিজিহ্বা বা রেডুলা থাকে, এটা মেডিকেলে আসছিল একবার। রেডুলা থাকে কাদের? তারপর হিমোসায়ানিন রঞ্জক থাকে কাদের? অ্যামিবোসাইট কণিকা থাকে কাদের? এটা খুব ইম্পর্টেন্ট এই মলাস্কা পর্বটা। তারপর এখানে কয়েকটা লার্ভা দশার নাম দেওয়া আছে, ট্রোকোফোর, ভেলিজার এবং গ্লোচিডিয়াম। মনে রাখার টেকনিক হচ্ছে, এটা এটা যেহেতু আসে পরীক্ষায়, যার কারণে তোমার এটা মনে রাখতে হবে। ট্রোকোফোর লার্ভা দশা কাদের পাওয়া যায়, ভেলিজার কাদের পাওয়া যায়, গ্লোচিডিয়াম কাদের পাওয়া যায়, মলাস্কা পর্বের প্রাণীদের। এটা কিভাবে মনে রাখবো? মনে রাখবো হচ্ছে, সাপোজ একটা এরিয়া আছে, আম, সিলেটে গেছে হয়তো বা অনেকে। সিলেটের একটা এরিয়ার নাম হচ্ছে ভেলিবাজার। ভেলিবাজারের মধ্যে অনেক শামুক পাওয়া যায়, ওই শামুকগুলো কুড়াই কুড়াই এনে ওখান থেকে মুক্তা বের করে। ভেলিবাজারে যখন যায়, তখন যায় যায় ওই শামুকগুলা কুড়ানোর জন্য ট্রাক বয়ে নিয়ে যায়, মানে ট্রাক যায় অনেকগুলা। তাহলে মনে রাখার টেকনিক হচ্ছে, ভেলিবাজারে ভেলিবাজারে ট্রাক গেছে, গেছে না, সিলেটের ভাষা হচ্ছে এরকম। আমি জানি না সিলেটের ভাষা কিরকম, বাট তুমি মনে রাখবা গেছে, ভেলিবাজারে ট্রাক গেছে, এভাবে মনে রাখবে। এটা দিয়ে কিভাবে আমরা আমাদের একটা লাইফ সেভিং জিনিস হয়ে যায়। ভেলিবাজার দিয়ে হইতেছে ভেলিজার, কোথায় ভেলিজার? এই যে ভেলিজার। তারপরে ট্রাক, ট্রাক দিয়ে হচ্ছে ট্রোকোফোর, ট্রাক দিয়ে কোথায় ট্রোকোফোর? এই ট্রোকোফোর। তাহলে ভেলিজার, ট্রোকোফোর। আর গেছে হইতেছে গ্লচিডিয়াম। আচ্ছা, কেন গেছিল ট্রাক ভেলিবাজারে? শামুক কুড়ানোর জন্য। শামুক কোন পর্বের প্রাণী? মলাস্কা। শেষ। শামুক হচ্ছে মলাস্কা পর্বের প্রাণী। এই যে আপেল শামুক, এটা খুব ইম্পর্টেন্ট, পাইলাগ্লোবাসা। এবং তোমার এটা ভাবে মাথায় রাখতে হবে যে অক্টোপাস কোন পর্বের প্রাণী? অক্টোপাস এটাও কিন্তু মলাস্কা পর্বের প্রাণী। তোমরা অনেকে অক্টোপাস দাগায় ফেলো হচ্ছে একানোডার্মাটা, বাট অক্টোপাস হচ্ছে মলাস্কা পর্বের প্রাণী। তাহলে এতটুকু মোটামুটি পারা যাবে। তাহলে কাউকে যদি জিজ্ঞেস করি যে সেগমেন্টাইজেশন কাদের মধ্যে দেখা যায়, একটা এক্সাম্পল যদি বলো, অ্যানিলিডা। সেগমেন্টাইজেশন বা খণ্ডকায়ন। পরবর্তী পার্টে চলে আসো। আচ্ছা, এখানে একটা ওয়ার্ড আছে পালমোনারি থলি, দেখো তো। পালমোনারি থলিটাও দাগায় ফেলো, কই থেকে আসে আল্লাহ জানে। মানে কি আইসা পড়ে, অর্ধমুক্ত সংবহন পাওয়া যায় এবং পালমোনারি থলির বিকাশ ঘটে কাদের? মলাস্কা পর্বের প্রাণীদের। তারপর অ্যানিলিডাতে, অ্যানিলিডার বাংলা নাম হচ্ছে আঙ্গুরিমাল। এবং অ্যানিলিডাতে এই কি জানি বলতেছিলাম, প্রকৃত খণ্ডায়ন দেখা যায়। ওই যে একটু আগে বলছিলাম যে ক্যাচো শুধুমাত্র পড়বা, অ্যানিলিডা পর্বের প্রাণী ক্যাচো, যেটাতে খণ্ডকায়ন দেখা যায়। ট্রু সেগমেন্টাইজেশন বা সেগমেন্টেশন। আচ্ছা, এদের চলনাঙ্ক কাইটিনময় সিটি এবং পেশল প্যারাপোডিয়া থাকে, এটাও আসার মতো এমসিকিউ। কোন পর্বের প্রাণীর বৈশিষ্ট্য সিটি এবং প্যারাপোডিয়া? খুবই মানে এগুলো মুখস্থ করার মতো জিনিস। অ্যানিলিডা। তারপর নেফ্রিডিয়া। আচ্ছা, এখানে থাকে নেফ্রিডিয়া কোন পর্বের প্রাণীতে পাওয়া যায়? এটাও অ্যানিলিডা। হ্যাঁ, নেফ্রিডিয়াকে বলে সেগমেন্টাল অর্গান, এটাও এমসিকিউ। ট্রোকোফোর লার্ভা দশা কাদের পাওয়া যায়? অ্যানিলিডা প্লাস মলাস্কা, দুইটাতেই পাওয়া যায়। তারপরে স্বার্থপোটাতে। আচ্ছা, এখানে অ্যানিলিডার এক্সাম্পল মনে রাখতে হবে। এক্সাম্পল গুলো এখান থেকে নাম, এই যে যোগটুকু মনে রাখো, কিট 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 কিট, সব কিট এবং যোগ প্লাস কিট। এবং সব এক্সাম্পল গুলো আমরা এখান থেকে না পড়ে আরো একটা ছক আছে, ওই ছক থেকে পড়বি, যে একটু পরে যেটা পড়বো আর কি। আর্থ্রোপোডা, আর্থ্রোপোডাকে বলে সন্ধিপদী প্রাণী, বাংলা নামটাও পড়তে হবে। সন্ধিপদী প্রাণী, এটা খুব ইম্পর্টেন্ট আর্থ্রোপোডা পর্বের, কারণ আর্থ্রোপোডাটা হচ্ছে বৃহত্তম পর্ব। আর এখানে যেটা ইম্পর্টেন্ট কথা, যে আর্থ্রোপোডা যেহেতু অনেক ইম্পর্টেন্ট অংশ, যার কারণে এটার প্রজাতি কয়টা শনাক্ত করা হয়েছে, এর একটু বইরো। 1 257 লাস্টে 040, এভাবে আমি মনে রাখতাম আর কি। তোমরাও যেহেতু এটা অনেক বৃহত্তম পর্ব, এটাতে কয়টা প্রজাতি আছে তোমাকে যদি বলে, তাহলে এতটা প্রজাতি আছে, 1 257 040। তারপর এটার
মধ্যে আর কি পড়বা? আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের, যেহেতু আমরা চ্যাপ্টার 2-তে পড়বই ঘাসফড়িং চ্যাপ্টারটা, ঘাসফড়িং চ্যাপ্টারে সবকিছু আইসা যাবে। তারপরও কয়েকটা জিনিস মুখস্থ রাখো যেন ঘাসফড়িং চ্যাপ্টার পড়তে সুবিধা হয় তোমার জন্য। অ্যান্টেনা থাকে কয়টা? 2 জোড়া, মানে 4টা। পুঞ্জাকি থাকে কয়টা? 1 জোড়া, মানে 2টা। কাইটিন থাকে এবং হিমোসিল থাকে রক্ত। এটা ঘাসফড়িং চ্যাপ্টারে পুরাটা আছে। রক্ত সম্বন্ধতন্ত্র উন্মুক্ত বা ওপেন। ওপেন রক্ত সম্বন্ধতন্ত্র বলতে বোঝায় এদের রক্তটা, তুমি ধরো আমার এখানে যদি হাত কাটি, আমার হাত কাটলে কিন্তু রক্ত বেরোবে এই ভেইন দিয়ে। বাট ওদের যদি কিছু কাটো তুমি, কোনো ভেইন নেই, কোনো আটারি টাটারি কিছুই নেই। মানে মুদ্রা কথা, এদের হৃদযন্ত্র, ধমনী এগুলা কিছুই নাই। মানে আলটিমেটলি এগুলো সবকিছু মিলে একটা হিমোসিল গঠন করে, যেটা একটা মানে একটা ওপেন গহ্বর। ওই ওপেন গহ্বরের মধ্যে রক্তটা থাকে। ওটা ঘাসফড়িং চ্যাপ্টারে বিস্তারিত আছে। মালপিজিয়াম নালিকা কাদের পাওয়া যায়? অবশ্যই আর্থ্রোপোডা বর্গের প্রাণীদের। তারপরে এখান থেকে ম্যাক্সিলারি সবুজ গ্রন্থি, অ্যান্টেনাল, কক্সাল, এগুলা কাদের পাওয়া যায়? আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের। এতটুকু পর্যন্ত বললেই হবে। তারপর একানোডার্মাটা। আর্থ্রোপোডার এক্সাম্পল কি? এগুলো তোমরা এমনি পারবা, যেমন চিংড়ি আর্থ্রোপোডা, কাঁকড়া, মাছি, মশা, মৌমাছি আর্থ্রোপোডা। মৌমাছির বৈজ্ঞানিক নাম এগুলা পারলে পড়বে অ্যাপিস মেলিফারিয়া। আরো একটা ছক আছে, ওই ছক থেকে আসে বৈজ্ঞানিক নাম। তারপরে একানোডার্মাটা, এটার বাংলা নাম হচ্ছে কণ্টকতক প্রাণী। কণ্টকতক প্রাণী, যেটা ত্বকটা কাঁটা যুক্ত, এটা হচ্ছে কণ্টকতক। একানোডার্মাটার এক্সাম্পল হচ্ছে, মানে কথা হচ্ছে যে প্রঞ্চরীয় প্রতিসম বা পেন্টা রেডিয়াল সিমেট্রি। এদের অ্যাম্বলিক্যাল খাত পাওয়া যায়। নালিকাতন্ত্র বা টিউব থাকে, যেটা চলন অঙ্গ। এদের ওয়াটার ভাস্কুলার সিস্টেম থাকে, পানি সংবহনতন্ত্র। হিমাল পরিহিমালতন্ত্র থাকে। এতটুকুই। বেশি কিছু বললে কিছুই মনে থাকবে না। এটা যে একানোডার্মাটা, এটি মনে থাকবে না। তারপর এক্সাম্পলের মধ্যে সবগুলো দেখবে যে সমুদ্র দিয়ে নাম, ম্যাক্সিমাম সমুদ্র। আর একটা হচ্ছে ব্রিসল স্টার বা পালক তারা। এতটুকু পর্যন্ত আশা করি ওকে। আচ্ছা, সকল সদস্যের মুক্তজীবী সামুদ্রিক, এটা বলতে বোঝে সবাই হইতেছে ম্যাক্সিমামই সামুদ্রিক। এই পর্বের যারা যারা আছে পারা যাবে। তারপর কর্ডাটা হচ্ছে প্রথম মেরুদণ্ডের দিকে আস্তে আস্তে যায়, মানে যাদের স্নায়ুরজ্জু থাকে। কর্ডাটা থেকে পড়বা এই নটোকট ওয়ার্ডটা। নটোকট ওয়ার্ডের মধ্যে তোমার এটার সংজ্ঞাটা খুব ইম্পর্টেন্ট, তো এটা সংজ্ঞাটা একটু পড়তে হবে। তারপর সংজ্ঞাটা মনে রাখার একটা টেকনিক বলি। ভ্রূণ অবস্থায় বা আজীবন কর্ডেটের পৃষ্ঠ মধ্যরেখা বরাবর পৌষ্টিকনালী এবং স্নায়ুরজ্জুর মাঝখানে দণ্ডাকার এবং স্থিতিস্থাপক নিরেট নটোকট থাকে। প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড পড়তে হবে এখানে। তারপর স্নায়ুরজ্জু থাকে নটোকটের মধ্যেই, নটোকটের ঠিক উপরে লম্ব অক্ষ বরাবর। গলবিলীয় ফুলকারন্ধ্র থাকে কোন পর্বের প্রাণীদের? কর্ডাটা পর্বের প্রাণীদের। তারপর এন্ডোস্টাইল থাকে কাদের? কর্ডাটা পর্বের প্রাণীদের। এন্ডোস্টাইল, হোয়াট ইজ এন্ডোস্টাইল? এন্ডোস্টাইল হচ্ছে পূর্ণবয়স্ক মেরুদণ্ডী প্রাণীদের পশ্চাৎ থাইরয়েড গ্রন্থি রূপান্তরিত হয়। এন্ডোস্টাইল হচ্ছে একটা আদি অবস্থা যেখান থেকে থাইরয়েড গ্ল্যান্ড তৈরি হয়। এতটুকুই। তাহলে থাইরয়েড গ্ল্যান্ডের আদি অবস্থা কোনটা? এন্ডোস্টাইল। এমসিকিউটার জন্য পারি। তারপরে পশ্চাৎ পায়ুল্যাজ, এগুলো লাগবে না, এগুলো কিছু লাগবে না। রক্ত সংবহনতন্ত্র বদ্ধ রক্ত সংবহনতন্ত্র বলতে বোঝায় যে সংবহনতন্ত্রের মধ্যে আমাদের হার্ট থাকবে, হার্টের মধ্যে তারপরে আবার আর্টারি থাকবে, ভেইনস থাকবে, সবকিছু থাকবে। এতটুকু পর্যন্ত একটু দেখতে থাকো। যেহেতু আমরা কর্ডাটা আন্ডারে পড়ি, যার কারণে কর্ডাটার প্রজাতি সংখ্যাও শিখতে হবে। 68, 626 এরকম কিছু একটা, মোস্ট প্রবাবলি 68, 626। সব প্রজাতি কিন্তু পড়তে বলি নেই। এতটুকু যদি পড়া হয়ে যায়, তাহলে আজকের ক্লাসের সব থেকে ইম্পর্টেন্ট পার্টে চলে আসি। সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, এগুলা যা যা বললাম ওগুলো তো ইম্পর্টেন্ট ছিলই। তার থেকে সব থেকে ইম্পর্টেন্ট আমাদের পড়া হচ্ছে সবগুলা রিভিউগুলো আমরা এই ছকের মধ্যে পাবো। তুমি মেডিকেল ভর্তি পরীক্ষার আগে না এই ছকটাই শুধু পড়ে যাবা, তাহলে তোমার জন্য একটা কাজের কাজ হবে। মানে পরীক্ষার আগের রাতে এটা এটা পড়া লাগে। ভাবতেছো যে পরীক্ষা অনেক দেরি আছে, বাট আসলে দেরি নাই। দেখবা যে চোখের বলকে টাইম চলে গেছে এবং পরীক্ষার আগের রাত পর্যন্ত আইসা পড়ছে ওই টাইমটা। সো ওই টাইম আসার আগে যেন এই ছকটা আমাদের মুখস্থ থাকে, ইভেন পরবর্তী ক্লাসের আগে যেন ছকটা মুখস্থ থাকে, কারণ এই ছকের মধ্যে সব রিভিউ কথাবার্তা। দেখো আবার বলি, যা যা আছে সবকিছু রিভিউ বলি। পরিফেরা, এখান থেকে পড়বো কোয়ানোসাইট, নালিকাতন্ত্র, স্পিকিউল, স্পঞ্জিন। এক্সাম্পল স্পঞ্জের মধ্যে থেকে সবকিছু পড়া লাগবে না। এই স্পঞ্জিলা এটা পড়তে পারো, লুকিস্ট্রিস বা লোকুস্ট্রিস। তারপর ইউস্পঞ্জিয়া অফিসিনালিস। তারপর নিডেরিয়া, দিস্তরি,
সিলেন্টেরন থাকে, সমুদ্র কলম, জেলিফিশ, অরিলা অরিটা। আর সমুদ্র কলমের বৈজ্ঞানিক নাম লাগে না। প্লাটিন মিন্থিস, সিলোবিহীন রেচনাঙ্গ শিকাকোষ থাকে, চোষক বা হুক থাকে, এগুলো কিন্তু আমরা পড়ে আসছি। যকৃৎ কৃমি এবং ফিতা কৃমির বৈজ্ঞানিক নাম টেনিওসোলিয়াম, একটু আগে আমরা যেটা বললাম। তারপর নেমাটোডাতে পড়বো প্রথম অপকৃত সিলোমযুক্ত। অপকৃত সিলোম হয়তো বা ভুলে গেছো, একটু আগে আমরা পড়ে আসলাম যে অপকৃত সিলোম বলতে বোঝায় ভ্রান্ত সিলোম। ভ্রান্ত সিলোম দ্যাটস মিন সুডোসিলোমেট। প্রথমে হচ্ছে অ্যাসিলোমেট, 1 2 3 পরিফেরা নিডেরিয়া প্লাটিহেলমিনথেস, তারপরে সুডোসিলোমেট, নেমাটোডা, তারপরে বাকি সবগুলো যেটা মলাস্কা থেকে শুরু করে বাকি সবগুলোই হচ্ছে ইউসিলোমেট। আচ্ছা, তাহলে প্রথম অপকৃত সিলোমযুক্ত বলতে বোঝায় ভ্রান্ত সিলোম। আচ্ছা, তারপর এক্সাম্পল কি, লোয়া লোয়া চোখকৃমি, অ্যাসকারিসিলুম ডিকোরিস গোলকৃমি, এই দুটো এক্সাম্পল হবে নেমাটোডা। আচ্ছা, একটু আগে কি যেন একটা টেকনিক লিখে দিয়েছিলাম নেমাটোডা থেকে, টোডা সুতা গোল, এটা। আচ্ছা, টোডা সুতা দিয়ে কি করি আমরা? টোডা সুতা দিয়ে আহ, যখন সেলাইয়ের কাজ করা হয় তখন দেখবা যে একটা সুতা নেয় আর একটা পিন নেয়, এই পিনের মধ্যে সুতা ঢোকানো লাগে। এই ঢোকানোর জন্য কিন্তু আমাদের সূক্ষ্ম চোখের কাজ করা লাগে, যার কারণে টোডা সুতা গোল কাজ করি চোখের কিছু একটা। এর একটা এক্সাম্পল হবে চোখকৃমি। শেষ কাহিনী। চোখকৃমি কিসের এক্সাম্পল? নেমাটোডা, টোডা সুতা গোল, গোল দিয়ে আবার গোলকৃমি। অ্যাসকারিসিলুম ডিকোরিস গোলকৃমি বৈজ্ঞানিক নাম। ফিতাকৃমি ট্যানিসোলিয়াম, যকৃৎ কৃমি ফ্যাসিওলা হেপাটিকা। হেপাটিক মানেই তো যকৃৎ, ফ্যাসিওলা হেপাটিকা, এগুলো কিন্তু মাস্ট পড়তে হবে তোমার। মলাস্কা তো সবকিছু পড়িয়ে আসছি, তারপর আবার দেখবো মেন্টল। আর কিছু না, এখানে বেশি ভুল পথ থাকে। এক্সাম্পল হচ্ছে অক্টোপাস ভুলকারিস, অক্টোপাস, এবং শামুক পাইলাগ্লোবাসা। তারপরে অ্যানিলিডা, অ্যানিলিডার এক্সাম্পল চলনাঙ্গ সিটি বা প্যারাপোডিয়া। তারপর নেফ্রিডিয়া, তারপর জোক এবং ক্যাচো। ক্যাচোর বৈজ্ঞানিক নামটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসছে একবার, আবার পড়তে হবে। ম্যাটাফির পোস্তোমা। আর জোকের বৈজ্ঞানিক নাম যদি আসে তাহলে প্রথম নামটুকু খেয়াল করবা, হিরুডেনিরিয়া কিছু একটা, হিরুডেনিরিয়া মেডিসিনালিস, দ্যাটস লাইক দিস। তারপর আর্থোপোডা তো পড়লামই আমরা। হিমোসিল, অ্যান্টেনা, পুঞ্জাক্ষী, মাছি, তেলাপোকা পেরিপ্লানেটা আমেরিকানা, মাছি হচ্ছে মুস্কা ডোমেস্টিকা। ডোমেস্টিক মানে কি গৃহ, যার জন্য মুস্কা ডোমেস্টিকা। তারপরে একানোডার্মাটা একটু আগে পড়লাম আমরা, যেটা পানি সংবহনতন্ত্র থাকে, পেডিসিলারি থাকে, এতটুকুই। এক্সাম্পল কি, পালক স্টারফিশ, অ্যাস্ট্রোপেকটেন এবং বাইফিডিয়া কিছু একটা, অ্যান্টেডন বাইফিডিয়া। পারলে বইরো, না পারলে দরকার নেই। তারপর করডাটা পর্বত আমরা বিস্তারিত পুরাটাই পড়বো করডাটা থেকে, এবং এক্সাম্পল হবে মানুষ, হোমোস্যাপিয়েন্স, টিউনিয়া লোসা এলিশা বা ইলিশমাস। মানে এটা হচ্ছে পুরা, মানে যত 1 থেকে 9 পর্যন্ত যে কয়টা পর্ব আছে ওই কয়টা পর্বের একটা সামারি। এই সামারিটুকু তুমি পড়বা। আর শুরুতে যেগুলো বললাম ওগুলো তো মাস্ট পড়তে হবেই। তাহলে আজকের ক্লাসে আমরা মোটামুটি সিলোম, তারপরে খণ্ডকায়ন, অঞ্চলায়ন, ভ্রূণস্তর, এগুলা যত কিছু পড়ছি এই কয়টা পার্টি মানে কষ্ট আর কি মনে রাখা। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে যে নিউ হরাইজন একদম রিডিং তো সবাই পড়াইতে পার। আচ্ছা, একজন না বারবার একটা কোশ্চেন করছে যে এত তাড়াতাড়ি পড়াইতেছেন কেন? আচ্ছা ভাই, এ- তাহলে কি কি করবো, এত তাড়াতাড়ি পড়াবো না? মানে কি আস্তে আস্তে কথা বলবো, নাকি রিডিং পড়াচ্ছি? এটা কি রিডিং রিডিং পড়ানো? যে প্রত্যেকটা কি চিত্র আঁকা একা দেখাবো বলতো? তেলাপোকা, কৃমি, তারপরে যা যা ওই চিত্র আঁকা একা দেখাবো, এরকম ভাবছো মেডিকেলের প্রস্তুতি তোমার? আমি তো মেডিকেলের জন্য পড়াচ্ছি, তোমার কোনো ড্রয়িং প্রতিযোগিতা বা কোনো ধরনের এইচএসসি এর সৃজনশীলের মতো করে যে আমি লিখবো প্রত্যেকটা ওয়ার্ড, ধরো না আমি যদি এগুলা লিখতে যাই কতক্ষণ টাইম লাগবে? এই প্রত্যেকটা জিনিস যদি লিখতে যাই, বা লিখে কি তোমার কোনো লাভ আছে? আমি লিখলে তোমার বইতে দাগাইতে হবে, তোমার বইটা তো পড়তে হবে। সো আমাদের তো ক্লাস আগাইতে হবে, প্লাস তোমার নিজেরও পড়তে হবে। সুমাইয়া আক্তার, বুঝছো আমার কথা ভাইয়া? এখানে জি ভাইয়া। এখানে বাইরে থেকে একজন কমেন্ট করছে দ্য নিউ হরাইজন, নামে নামও নাই। না তোমাদের কাছে কি তাড়াহুড়া লাগতেছে নাকি? না, ঠিক আছে। আচ্ছা, এইটা এই চ্যাপ্টারটা একটু মুখস্থ টাইপের যেহেতু, সো মুখস্থ করতে হবে। আচ্ছা,
ঠিক আছে, আমরা তার পরবর্তী পার্টে চলে যাই। এরকম রিডিং তো সবাই পড়াইতে পারে। কি জানি ভাই, না না, তো তোমাদের দেখা যাবে না, এখানে আছে একটা বাইরে থেকে আমি এমনি এক্সপেরিমেন্টের জন্য দিছি, বলে যে এরকম রিডিং তো সবাই পড়াইতে পারে। আমি তো নিজে পড়ে আসছি না, নিজে পড়ে এসে চান্স পেয়ে তারপরে পড়াচ্ছি। সো সবাই পড়াইতে পারে না, যারা ক্যাপেবল তারা পড়াইতে পারে। আই থিঙ্ক ভাইয়া আর একটু স্লো কথা বলে ভালো হয়। হ্যাঁ ভাইয়া, আমি জানি স্লো কথা বলে ভালো হয় তৌসিফ তাহমিদ, আমি জানি স্লো পড়াইতে গেলে ভালো হয়, বাট এই চ্যাপ্টারটা এত বড় চ্যাপ্টার, এই চ্যাপ্টার শেষ হবে না, 3 ক্লাসে লাগিয়ে যাবে। আমি চাই যে 2 ক্লাসের মধ্যে যেন শেষ হয়। আচ্ছা, তার পরবর্তী টপিকে আসি। দেখো কর্ডাটাতে, কর্ডাটা পর্বের মধ্যে এই জিনিসটা সব পুরোটাই মুখস্থ, কিন্তু কিভাবে মুখস্থ করবো আমি একটু জাস্ট বুঝাই দিই। দেখো মুখস্থ তো মুখস্থই, এত বুঝানোর এখানে আসলে ওরকম কিছু নাই। কর্ডাটা পর্বকে আমরা 3 ভাগে ভাগ করছি। সাব ফাইলাম, আচ্ছা ফাইলাম মানে হচ্ছে টোটালটা, এবং সাব মানে হচ্ছে তার শ্রেণী, মানে তার ছোট ফরম্যাটটা। সাব ফাইলামের এক্সাম্পল আসবে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রাটা। একদম মুখস্থ রাখবা সাব ফাইলাম 3টা কি কি। তারপর ইউরোকর্ডাটার আবার এক্সাম্পল 3টা আছে, ক্লাস 1, ক্লাস 2 এবং ক্লাস 3। ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 শুধু নামগুলো পারলেই হবে, অ্যাসিডিসিয়াল, থ্যালাসিয়াল, লার্ভিসিয়া। তারপরে সেফালোকর্ডাটাতে কিছু নেই, ভাগ নাই। তারপরে ভার্টিব্রাটাতে আবার 2টা সাব ক্লাসে ভাগ করা হয়। সাব ক্লাস হচ্ছে ক্লাসের বড় ভাই, সাব ক্লাসের মধ্যে হচ্ছে সুপার ক্লাস। সুপার ক্লাস তো, সাব ক্লাস তো ক্লাসের ছোট ভাই, এবং সুপার ক্লাস হচ্ছে ক্লাসের বড় ভাই। সুপার ক্লাস 1 এবং সুপার ক্লাস 2। সুপার ক্লাস 1 হচ্ছে সাইক্লোস্টোমাটা, সুপার ক্লাস 2 হচ্ছে ন্যাথোস্টোমাটা। সুপার ক্লাস 2 এবং সুপার ক্লাস 3 এর, সরি, সুপার ক্লাস 1 এবং সুপার ক্লাস 2 এর মধ্যবর্তী যে আবার ক্লাসগুলো ভাগ করে দেওয়া আছে, ওগুলো আমাদের একটু পড়তে হবে। ক্লাস 1 যেটা মিক্সিনি, আর ক্লাস 2 হচ্ছে পেট্রোমাইজেন্টিটা। তারপর সুপার ক্লাস যেটা ন্যাথোস্টোমাটা আবার 7টা ক্লাসে ভাগ করা হয়েছে। অনেকের, আমি জানি এখানে অনেক মাথার উপর দিয়ে যাইতেছে সবকিছু, আবারও বলি, রিপিট করি। দেখো কর্ডাটা 3 ভাগে ভাগ করা হয়েছে, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। বৈশিষ্ট্য যখন বলবো তখন আরো ক্লিয়ার হবে। ইউরোকর্ডাটার মধ্যে আবার 3টা ভাগ আছে, সেফালোকর্ডাটাতে কোনো ভাগ নাই, ভার্টিব্রাটাতে আবার 2টা ভাগ আছে। একটা হচ্ছে চোয়ালযুক্ত প্রাণী, একটা চোয়ালবিহীন প্রাণী, এরকম সাইক্লোস্টোমাটা, ন্যাথোস্টোমাটা। আচ্ছা, তারপরে সাইক্লোস্টোমাটা, মিক্সিন আর পেট্রোমাইজেন্টিটা 2 ভাগে ভাগ করা হয়েছে, এবং ন্যাথোস্টোমাটাকে আবার 7টা ক্লাসে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কন্ডিকটিস, অ্যাক্টিনোপ্টেরিজি, সার্কোপ্টেরিজি। এই 3টাকে বলা হয় মাছের শ্রেণী। এখানে পাশে তুমি লিখে রাখতে পারো, এই 3টা মিলে মাছ। তারপর 4 নম্বর হচ্ছে উভচর বা অ্যাম্ফিবিয়া। তারপর 5 নম্বর হচ্ছে রেপটিলা, 6 নম্বর হচ্ছে অ্যাবিস, 7 নম্বর হবে ম্যামালিয়া। এগুলো সিরিয়ালি তোমার নামগুলো পড়তে হবে, কারণ পরবর্তীতে যখন পড়তে যাবো তখন আমাদের যেন ইজি হয় এই সব কিছু। তোমার সিরিয়ালি 7টা ক্লাস মনে রাখতে হবে। সবগুলো মুখস্থ করতে হবে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, মুখস্থ করতে হবে। আমি যা যা বলতেছি সবকিছু মুখস্থ করতে হবে এই ক্লাসে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ওকে। ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটা এদের সরল প্রকৃতির এবং মেরুদণ্ড গঠিত হয় না বলে এদেরকে বলা হয় প্রোকর্ডাটা বা আদি কর্ডাটা। তার মানে আমি এখান থেকে কিন্তু এই এতটুকু না দাগায়, মানে এতটুকু দাগাবো না, না দাগায় তুমি এই দুইটাকে আলাদাভাবে ইন্ডিকেশন দিতে পারো, এটা আর এটা, আদি কর্ডাটা। ওকে, এই ছকটা পুরোটাই মোটামুটি মুখস্থ রাখতে হবে। তারপরে আসা ইউরোকর্ডাটা। ইউরোকর্ডাটা থেকে শুধুমাত্র বলবো এদের সাগর ফোয়ারা বলা হয়। উপবর্গ 1 বা সাবফাইলাম ইউরোকর্ডাটা, সাগর ফোয়ারা বা সি স্কুইন্ট, শুধুমাত্র এতটুকু, আর কিছু না। তারপর ইউরোকর্ডাটার মধ্যে আবার কয়েকটা ভাগ, মানে ই দেওয়া আছে, বৈশিষ্ট্য দেওয়া আছে, যেটা কোথাও আসার মতো না, তারপরও কোচিং এ তো আসে, আমরা একটু পড়ে রাখবো আগে থেকে। টিউনিক পাওয়া যায় এদের মধ্যে, ট্যাডপোল পাওয়া যায়, প্রতিপ্রূপান্তর পাওয়া যায়। শুধু 3টা জিনিস, রিভার্স পেরিস্টালসিস পাওয়া যায়। এই 3-4টা জিনিস একটু বাস দেখে রাখবো। তারপর ইউরোকর্ডাটাকে আবার বললাম না, 3টা ক্লাসে ভাগ করা হয়। ক্লাস 1 অ্যাসিডিসিয়া, এখান থেকে ভিতরে কিচ্ছু পড়বো না। অ্যাসিডিসিয়াকেও সাগর ফোয়ারা বলা হয়। যেহেতু ইউরোকর্ডাটা সাগর ফোয়ারা, তাহলে অ্যাসিডিসিয়াও সাগর ফোয়ারা। যদি ইউরোকর্ডাটা অপশনে না থাকে অ্যাসিডিসিয়া দিব। বাট অ্যাসিডিসিয়ার আরো 2টা যে ভাই আছে, থ্যালাসিয়া এবং লার্ভিসিয়া, এটার আবার কিছু ভিতরে কিছুই নাই, মানে দরকার নেই। শুধুমাত্র মাথায় রাখবো যে থ্যালাসিয়া এবং লার্ভিসিয়া এগুলো ইউরোকর্ডাটার আন্ডারে পড়ে, এতটুকু। প্রত্যেকটা লাইন বেলে নিয়ে কোথাও আসেন এগুলো। তারপরে সেফালোকর্ডাটা,
সেফালোকডাটা থেকে শুধুমাত্র একটা এমসিকিউ আসে, ভল্লাকার বা বল্লামাকার প্রাণী বা ল্যান্সিওলেটস কাদের বলা হয় এই সেফালোকডাটাকে। সেফালোকডাটার এক্সাম্পল কি? ব্রাঙ্কিওস্টোমা, এতটুকুই। তারপর সেফালোকডাটার কি বৈশিষ্ট্যগুলো কি কি? বৈশিষ্ট্যগুলো হবে এখান থেকে ওরাল সিরি বা ওরাল হুড পাওয়া যায় সেফালোকডাটাতে, মায়োটম পেশি পাওয়া যায় সেফালোকডাটাতে। কেমন আকৃতির? এই গ্রেটার দেন আকৃতির মায়াটম পেশি সেফালোকডাটাতে। এই দুইটা এক্সাম্পল বললেই, মানে দুইটা কথা বললেই হবে। তারপরের পয়েন্ট হচ্ছে আমাদের ভার্টিব্রাটা। আচ্ছা, সেফালোকডাটার এক্সাম্পল কি জানি বললাম? ব্রাঙ্কিওস্টোমা। দেখো, ব্রাঙ্কিওস্টোমা 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 সবকিছু ব্রাঙ্কিওস্টোমা। আশা করি পারবা। তাহলে আমরা আলটিমেটলি 9টা পর্ব পড়লাম। 9টা পর্বের মধ্যে কর্ডাটাকে আবার 3টা ভাগে ভাগ করা যায়, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা। এই সেফালোকর্ডাটা পর্যন্ত তুমি পড়ে আসবা। এখানে অনেক পড়া। সত্যি কথা বলতে তুমি যদি ফার্স্ট মানে জীবনে প্রথম পড়ে থাকো যদি, তাহলে দেখা যায় যে অনেক পড়া। কিন্তু তোমার এই পড়াটা যদি বারবার পড়তে থাকো তাহলে তোমার জন্য ইজি হবে। আর ওই ইজি করার জন্যই তুমি সেফালোকর্ডাটা পর্যন্ত পড়ে আসবা, যেন পরবর্তী ক্লাসে তুমি ভার্টিব্রাটা থেকে বাকিটুকু খুব ভালো মতো মুখস্থ রাখতে পারো। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে? এতটুকু পর্যন্ত কি পারবা? সব প্রায়, হ্যাঁ, প্রায় প্রায় মুখস্থ জিনিস, বুঝছো? একবার পড়লে ক্লিয়ার হয়ে যাবে আশা করি, তাহলে আর প্যারা হবে না। তাহলে পড়ো তোমরা। আর দেখো, এটা বারবার পড়তে হবে এই চ্যাপ্টারটা, মানে হঠাৎ করে জিজ্ঞেস করলে পারবো না। বলো। পরের বই একটা কি করতাম, ওই যে হ্যাঁ, পেমেন্টের মেথডটা একটু বলে গেলাম আমি। আর ওই যে রঞ্জন ভাইয়ের তো মেসেজ দিলাম তো, একটু আবার বলো, কল হচ্ছে বুঝিনি। পেমেন্টটা করতাম কিন্তু আচ্ছা, ওইটা ওইটা মেসেজে কথা বলবো ভাইয়া, ক্লাসে তো ওইটা বলার দরকার নেই, মেসেজে কথা বলবো নি, ঠিক আছে? কিন্তু ওই যে মেসেজ দিলে রিপ্লাই দিচ্ছি না, আবার আমাকে মেসেজ দিও, সমস্যা নেই। সবসময় রঞ্জন থাকবে কিনা আমি তো নট শিওর। আচ্ছা, ঠিক আছে, যাই হোক। তাহলে আমরা এতটুকু পড়ে আসবো। নেক্সট ক্লাসে, কালকের ক্লাসে বাকিটুকু শেষ করবো, প্লাস আরো আরো অনেক কথা আছে এই চ্যাপ্টারে, বাকিটুকু শেষ করা যাবে। কিন্তু তোমরা দয়া করে এতটুকু একটু শেষ করে রেখো, কালকে আজাইরে টাইম নষ্ট না করে, বা আজকে রাতেও আজাইরে টাইম নষ্ট না করে। 9টা তো বাজে, 12টার মধ্যে কিন্তু পড়া শেষ হয়ে যাবে তুমি যদি মনোযোগ দিয়ে পড়ো। আর মনোযোগ দিয়ে না পড়লে তোমার আজকেও কেন, কালকেও কেন, 1 মাসেও পড়া শেষ হবে না। তুমি যদি একটা ডেডলাইন ধরে রাখো যে এই টাইমের মধ্যে আমি শেষ করতে হবে এতটুকু, তাহলে দেখো যে শেষ হয়ে গেছে। সো কন্টিনিউয়াসলি এইভাবে তুমি যদি একটা চ্যাপ্টার শেষ করে ফেলতে পারো 2 দিনের আন্ডারে, তাহলে তোমার জন্য পড়া কিন্তু অনেক ইজি হয়ে যায়, 25 ব্যাচ বা 26 ব্যাচ, যে কোনো ব্যাচে স্টুডেন্টের জন্য। ঠিক আছে ভাই, তাহলে পড়া আজকে এই পর্যন্তই রাখি।